তো আমাদের এই মিটিংটা আজকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আমি হলাম সিংহজিৎ স্যার। এক্সপার্ট টাইমে আমি জিআই অ্যান্ড ম্যাথ পড়াই। তো প্রথমেই বলে নিই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে জয়েন করার জন্য আমাদের মিটিংয়ে। কারণ আমরা খুবই দুঃখিত যে 7:30টার সময় একটা মিটিংয়ের ডেট ফিক্স হয়েছিল, কিন্তু সেই জায়গায় আমরা এই 9টা থেকে শুরু করেছি। তো অনেকেই জয়েন হয়েছে, থ্যাংক ইউ। তো ওয়েলকাম টু আওয়ার ক্লাস এক্সপার্ট টাইমে। তো আমরা আজকে একটা যে বিষয়ে কথা বলতে, সেটা হলো আমাদের ডব্লিউবিএসএসসির এক্সাম। এই গত 5 তারিখে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আগামী দিনে আমাদের এক্সাম হবে। কি ব্যাপারে? এখানে এসএসসি থেকে, যেমন এসএসসির আমাদের এক্সাম বলতে এখানে 9-10 মানে সেকেন্ডারি ক্যাটাগরি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি মানে 11-12 পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, এবং তার ডেট এবং যাবতীয় জিনিস আমাদের যেটা প্রিভিয়াস ভিডিওতে অয়ন স্যার ব্যাখ্যা করেছিল আগে, যে ডেট যা হবে সেগুলো পরে জানানো হবে। কিন্তু একটা এক্সাম হতে চলেছে, এটা খুবই আমাদের এসএলএসটি যারা পরীক্ষার জন্য পড়ি, তো তাদের ক্ষেত্রে খুবই একটা সুখবর। তো সেই নিয়েই আজকে একটু আলোচনা পর্ব আছে, এবং আমরা কিভাবে পড়াশোনা এগোবো সেই নিয়ে কিভাবে কথা বলবো। তো এখানেই প্রথমে ক্লিয়ার করে দিই যে নোটিফিকেশনটা করা আছে সিনিয়র সেকেন্ডারি মানে 9-10 অ্যান্ড 11-12 এই দুটো ক্যাটাগরিতে আমাদের এক্সামের কথা বলা হয়েছে, যেটা সামনের দিনে হতে চলেছে এই মুহূর্তে। তো 9-10 ক্যাটাগরি, তার নিচে আমাদের আরো ক্যাটাগরি থাকে, যেটা আপার প্রাইমারি থেকে 6-8 এবং 1-5 যেটা প্রাইমারিটা তো ডব্লিউবিবিপি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে হয়, এসএসসির আন্ডার থেকে এই জিনিসগুলো হয়। তো সেইটার কোনো নোটিফিকেশন আসেনি, যেটা নিয়ে অনেকেই আমাদের সাথে এখানে ফোন এসছে এই কদিনে, যে জিজ্ঞাসা করে যে কি পরীক্ষা, এবং তার থেকেই সব থেকে বড় প্রশ্ন ছিল সবার হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই ব্যাপারে কি কে বলতে পারেন। মেনলি অ্যাকচুয়ালি 11-12 নিয়ে ক্রাইটেরিয়াটা ছিল না, কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছিল 9-10 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কোন সাবজেক্টে তারা এক্সামটা দিতে পারে। তো সেই নিয়ে ফার্স্টে টপিকটা শুরু করবো। তো 9-10 এর তা বলা হয় 11-12টা শ্রেণী। তো এখানে যে দুটো এক্সাম হচ্ছে, আমাদের যেহেতু এনসিটিই রুল ফলো করা হয়, এবং প্রিভিয়াস এক্সাম যেটা সাঁওতালি হয়েছিল অথবা 2016-র যে এক্সাম, সেই প্রায় সবই এক্সামে এনসিটি রুল ফলো করা হচ্ছে, এবং এটা ম্যান্ডেটরি সব জায়গায়, কিন্তু সব ক্ষেত্রে নয়। কেন, যেমন এই রিসেন্টলি রাজস্থান পিএসসি থেকে এক্সাম বেরিয়েছিল, তাদের প্রাইমারি সেকশনে এই যে 2018-তে একটা রুল স্যাংশন করা হয়েছিল যে বিএড এবং 50% গ্রাজুয়েশন এন্ড বিএড থাকলে তারা প্রাইমারিতে বসতে পারে, সেই রুলটা মানা হয়নি। সেটা ইন্ডিভিজুয়াল স্টেট এই জিনিসটা করতেই পারে, কিন্তু আপাতত যে রুলটা মানা হয় 11-12 এর ক্ষেত্রে বলবো একদম এনসিটি রুল, যেখানে আমাদের মাস্টার ডিগ্রি লাগে। তো যে যার যে সাবজেক্টে বলবো সেই সাবজেক্টে মাস্টার্স লাগবে, ঠিক আছে, অ্যান্ড তার সাথে লাগে হলো বিএড, এবং একটা বেসিক থাকে মাস্টার্সে 50%। বিএড ম্যান্ডেটরি, বোথ ক্যাটাগরির ক্ষেত্রে বিএড ম্যান্ডেটরি। এখানে কিন্তু ডিএলএড বা নন ট্রেনিং কোনো কথাই নেই, ট্রেনিং অবশ্যই লাগে, সেটা বিএড। এবং অবশ্যই মাস্টার্স বিএড অথবা মাস্টার্স সাথে যদি কেউ বিএ ইন্টিগ্রেটেড যে কোর্সটা আছে আমাদের এনসিপি, যেমন বিএসসি বিএড বা বিএড একসাথে 4 বছরের, তো সেটা থাকলেও হবে। মেনলি মেন ক্যাটাগরি মাস্টার্স অ্যান্ড মাস্টার্সে 50% অ্যান্ড বিএড, এটা হয়ে গেল সাবজেক্টে মানে 11-12 ক্যাটাগরির ক্ষেত্রে মেন এলিজিবিলিটি। 9-10 ক্ষেত্রে কি, 9-10 আমাদের গ্রাজুয়েশন লাগে অর মাস্টার্স লাগে, যে কোনো একটাতে 50% প্লাস বিএড। কিন্তু মেন আমাদের প্রশ্ন যেটা, এই অনেকের এরকম সাবজেক্ট থাকে যারা মাস্টার্স করে আছে, যেমন ধরুন নর্মাল আমাদের ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো মাধ্যমিক লেভেল অবধি পড়ানো হয় তার বাইরে, যেমন কেউ ফিলোসফি, নিউট্রিশন, ফিজিওলজি, তারপর কমার্স যদি ধরি, কমার্সের দিকে, তো তাদের ক্ষেত্রে কি তারা কি এলিজেবল 9-10 এর জন্য? এখানে একটা এসএসসি রুল অনুযায়ী এবং টিচিং এর রুল অনুযায়ী অ্যাকচুয়ালি এখানে সব ক্ষেত্রেই যে রুল অনুযায়ী, যে এই 9-10 এর ক্ষেত্রে যে সাবজেক্টে আপনারা গ্র্যাজুয়েশন লেভেলে 300 মার্কস করেছেন, ঠিক আছে, গ্র্যাড লেভেলে এই লেভেলে 300 মার্কস এক্সাম দিয়ে গেছেন অ্যাটলিস্ট, সেই সাবজেক্টে কিন্তু আপনারা
এই 9-10 ক্যাটাগরিতে বসতে পারবেন, এবং অবশ্যই সেই সাবজেক্টটা যদি 9-10 লেভেলে থাকে। কেউ ফিলোসফি করেছে কিন্তু ফিলোসফি 9-10 লেভেলে নেই, বা কেউ নিউট্রিশন করেছে নিউট্রিশন 9-10 লেভেলে নেই, তো নিউট্রিশন বা ফিলোসফি কিন্তু 9-10 লেভেলে সেই সাবজেক্টে সে বসতে পারবে না। এটা হলো মেন কথা। তার মানে আমাদের ট্র্যাডিশনাল যে মাধ্যমিক অবধি যে সাবজেক্টগুলো, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, বিভিন্ন সায়েন্স, তো সেইগুলো আসলে কিন্তু 9-10 ক্যাটাগরিতে বসা যায়। এবার স্টেট টু স্টেট সেটা ভ্যারি করে। কেভিএস যেমন অনেক ক্ষেত্রে অনেক সাবজেক্ট মান্যতা দেয় না, কিন্তু এখানে সব মোটামুটি লাইফ সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে থাকলেই সে যে কেউ এই 9-10 ক্যাটাগরি। এটা আমাদের প্রথম কোশ্চেন ছিল, কোন সাবজেক্টে এই যে 9-10 ক্যাটাগরিতে স্টুডেন্টরা বসতে পারবে পরীক্ষা দিতে। তো সেটা বলে দিলাম, গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাটলিস্ট 300 মার্কস পেপার পরীক্ষা দেওয়া হয়েছে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তো সেই সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটা যদি অবভিয়াসলি 9-10 সিলেবাসের মধ্যে থাকে, এবং কেউ যদি ফিলোসফি অনার্স থাকে তার পাশে হিস্ট্রি থাকতেই পারে, তো হিস্ট্রিতে সে বসতে পারবে। কারণ হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে 100 নম্বর, সেকেন্ড ইয়ারে 200, মানে টোটাল 300 নম্বর সে পরীক্ষা দিচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে। তো সে ফিলোসফিতে বসতে পারবে না, কেন হিস্ট্রিতে বসতে পারবে। কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে তো যে সাবজেক্ট সেই সাবজেক্ট, তো সেই নিয়ে কোনো দ্বিমত নেই। এই হয়ে গেল মেন এলিজিবিলিটি। এখানে জিস্ট আকারে বললে হয়, ঠিক আছে, গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে 50%, কারণ গ্র্যাজুয়েশনে না থাকলে মাস্টার্সে হয়ে যাবে, এবং তার সাথে বিএড মাস্ট। এখানে অনেক পরীক্ষা আগে হয়ে গেছে যেখানে ট্রেনিং ছাড়াই হয়েছিল, কিন্তু এখন কিন্তু ট্রেনিংটা কিন্তু অবশ্যই। আচ্ছা, বোর্ড ইজ নট ক্লিয়ার। অ্যাকচুয়ালি আমার দিক থেকে এটা কি সবার কি সমস্যা হচ্ছে? বোর্ড, আমার কথা বা এবং ভিজুয়ালের কোনো সমস্যা আছে কি? একটু কেউ রিপ্লাই করবেন। না তো, সব ক্লিয়ার আছে। থ্যাংক ইউ। তো এই হলো, একটু আপনার নেটওয়ার্কটা চেক করে নেবেন, যিনি দেখলেন মেসেজ করলেন, অথবা আপনি একটু লেফট হয়ে জয়েন করুন, তাহলে তুমি ক্লিয়ার পাবেন। থ্যাংক ইউ। অ্যান্ড একটু যেহেতু আড়াআড়ি আছে, হরাইজন্টাল আছে, তো দ্যাটস একটুখানি রোটেশনটা ফোনের অন করে নিয়ে একটুখানি ঘুরিয়ে নেবেন, তাহলে একটু পুরোটা দেখতে পাবেন। ঠিক আছে, টেকনিক্যাল কথা চলে গেল। তো 9-10 এর জন্য এই প্রশ্নটা এসেছিল। এবার এরপরে চলে যাচ্ছে। কোশ্চেন ছিল, হ্যাঁ বলুন। বলছি গ্র্যাজুয়েশনে কি অনার্স পাস এরকম কিছু ব্যাপার আছে? না, এটা অনার্স 9-10 ক্ষেত্রে অনার্স পাসের কোনো ব্যাপার নেই, জাস্ট গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স, এই জিনিসটাই লেখা রয়েছে। এটাই এনসিটির রুল, কোনো অনার্সের ব্যাপার নেই। জাস্ট আপনাকে 300 মার্কস পড়ে রাখতে হবে যে সাবজেক্টের জন্য আপনি অ্যাপিয়ার হবেন সেই সাবজেক্টে। আর স্যার বলছিলাম, গ্র্যাজুয়েশনে ধরুন আমি হচ্ছে গিয়ে জিওলজি, বটানি, ফিজিওলজি নিয়ে পড়লাম পাসে, তো সেখানে নিউট্রিশন আমার নেই। এবার যদি ধরি না আমি অনার মানে মাস্টার্স করছি নিউট্রিশন নিয়ে, মাস্টার্স করলাম, তো সেখানে যদি আমার পাঁচ সাত মানে আমার তো জিওলজি বটানি তখন থাকছে না, তাহলে কি আমি 9-10 তখন আমি বসতে পারবো না? তাহলে না, 9-10 তো আপনার ক্যাটাগরি লাইফ সায়েন্স চলে এলো। আপনার জিওলজি, বটানি ওটা থাকা মানে আপনার অ্যাকচুয়ালি লাইফ সায়েন্স আছে, তো দ্যাটস ওয়াই আপনি লাইফ সায়েন্সে বসতে পারবেন। এইখানে মাধ্যমিকটা ভাগ করা লাইফ সায়েন্স, তো সায়েন্সের, লাইফ সায়েন্সে জীববিদ্যার যে কোনো একটা কিছু ছোঁয়া থাকলেই, এটা কিন্তু কেভিএস এর ক্ষেত্রে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলবেন প্লিজ, আমি শুনতে পেলাম না। হ্যালো, ঠিক আছে, যেটা বলছিলাম, তো জাস্ট লাইফ সায়েন্সের কোনো সাবজেক্ট থাকলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখানে বসা যায়। তো আপনার এখানে যেহেতু নিউট্রিশন নম্বর মেনশন হবে না, আপনার যেহেতু গ্র্যাজুয়েশনই অ্যাকচুয়ালি দেখা হবে, তো সেখানে আপনি যদি লাইফ সায়েন্স এখানে বসে যাবে। তো লাইফ সায়েন্সের মেন পার্ট হলো আমাদের জুলজি, ফিজিওলজি অ্যান্ড বটানি। তো তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি আপনার পাস বা অনার্সে থাকে, সেটা নিয়ে আপনি বুঝতে পারবেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। তো কিন্তু কেভিএস এর ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেটা ওদের আলাদা ক্যাটাগরিতে, ওদের তো 9-10, 11-12 তো কিছু নেই, মানে যে পিজির ক্ষেত্রে যখন পিজি তো মাস্টার্স হয়ে যাচ্ছে, কিন্তু কেভিএস এর ব্যাপারে সে পরে আলোচনা করে। তার যে টিজিটি লেভেলে একটু সমস্যা আছে, অনেক সাবজেক্ট থাকলে অনেক সাবজেক্টে বসা যায় না কেভিএস এর ক্ষেত্রে। যাই হোক, এখানে ডব্লিউবিএসএসসি কথা বলছি, তো জাস্ট লাইফ সায়েন্সের কোনো সাবজেক্ট থাকলেই সে বসতে পারবে। এখানে লাইফ সায়েন্স হয়ে যাবে সাবজেক্টটা তার। যেমন কেউ ফিজিক্স বা কেমিস্ট্রি যাদের থাকে অনার্স বা অনার্স থাকে, তারা কিন্তু ফিজিক্যাল সায়েন্স হিসাবে বসবে 9-10। ঠিক আছে, ঠিক আছে, তাতে পেপারটা ওরকম ভাবেই তাদের সিলেবাসটা তৈরি করা আছে, সাবজেক্টের যে সিলেবাসটা, যে সাবজেক্ট পরীক্ষাটা মেন্সে দিতে হবে, সেখানে তাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি বোথ রয়েছে। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে লাইফ সায়েন্স যারা বসবে তাদের কিন্তু বটানি, জুলজি, ফিজিওলজি তিনটেই থাকবে এখন, সেটা সাবজেক্টের টিচার ডিটেলে কথা বলবে। তো এই হয়ে গেল আমাদের এলিজিবিলিটি এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে। তো লিস্ট করে নিলেই এখানে গ্র্যাজুয়েশন লাগছে এবং বিএড লাগছে, এখানে মাস্টার্স লাগছে, বিএড লাগছে। এখানে ক্ষেত্রে 300 মার্কসের যে পেপারটা আপনারা পরীক্ষা দেবেন,
মানে পরীক্ষা দিয়েছেন গ্র্যাজুয়েশন লেভেলে সেই পেপারটাই বসতে হবে, অবশ্যই সেই পেপারটা 9-10 ক্যাটাগরিতে থাকতে হবে। তো এইটা নিয়ে মেন কথা। তো এলিজিবিলিটি হয়ে গেল। এবার চলে আসবো পরের, যেটা অনেকে প্রশ্ন করেছে, যেটা সব থেকে বেশি, আমাদের এক্সাম প্যাটার্ন কি হবে। এটা গেল এলিজিবিলিটি। এবার হলো এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা বিভিন্ন রকমের বিভিন্ন চেঞ্জ হয়েছে। তো সেই চেঞ্জেস থেকে একটুখানি শুরু করবো। অনেকের অনেক মিথ থাকে, আমাদের অনেক সময় প্রশ্ন ফোনও এসেছিল এই সময়, যে প্রথম দিকে 2016 সালের সিলেবাস কি ছিল আর এখন। কারণ আমরা মেনলি 2016 সালে দেখতাম না, কারণ নতুন 2020 সালে যখন সিলেবাসটা আপডেট করা হয়, সিলেবাস অ্যান্ড আমাদের এক্সাম স্কিম যেগুলো, তো সেই নিয়ে কিছু কথা বলবো। যেমন 2016 সালে জাস্ট একটু বলে দিচ্ছি, ওই সময় এই যে 9, 10, 11, 12 বলছে, বাকি নিচের বলছে না। 9, 10, 11, 12 55 মার্কসের এমসিকিউ হতো সাবজেক্টের, এটা সাবজেক্টের হতো, এটা মনে রাখার দরকার নেই। 35 মার্কসের একাডেমিক হতো, অ্যান্ড কত হলো এটা, 5, 5, 10, 3, 5, 10 মার্কসের আমাদের এই হতো, কি বলে, ইন্টারভিউ হতো, মানে পার্সোনালিটি টেস্ট হতো, এই নিয়ে হয়ে যেত। কিন্তু এখন কিন্তু সেই জিনিস নেই। 2020 সালে, এটা জানারও দরকার নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। এখন নাম্বার ডিভিশন হলো 2020 সালে দুটো ভাগে ভাগ করেছে দুটো এক্সামকে। একটা প্রিলিমিনারি টেস্ট হচ্ছে, যেটাকে পিটি বলা হয়, আর একটা হয়ে যাচ্ছে আমাদের মেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে পিটি হয়েছে প্রিলিমিনারি টেস্ট, আর এখানে হয়ে যাচ্ছে মেন্স। এই দুভাগে ভাগ করেছে, যেটা 2020 সালে বলা হয়েছিল যে, এবং তারপরে একটাই পরীক্ষা হয়েছে, সাঁওতাল মিডিয়ামের এক্সামটা হয়েছে। তো সেই সময় এই একটাই বলা হয়েছিল যে সেই একটাই পরীক্ষা হয়েছে, সেখানে এরকম দুটো ভাগে ভাগ ছিল, এবং সেখানে বলা হয়েছিল ইন্টারভিউ অ্যান্ড একাডেমিক রেকর্ডটা দেখা হবে না। এটা হয়তো লাস্ট আপডেট অব্দি এটা আছে, কিন্তু এখনো পরে আমি আলোচনা করব। এখনো কিছু কথা মানে অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, কারণ ওখানে নোটিশে বলেছিল এগুলো সব জানানো হবে, কিন্তু বিভিন্ন রকম খবরের চ্যানেলে এই জিনিসগুলো হয়েছে, কাগজেও লেখালেখি হয়েছে। তো সেই জায়গা নিয়ে কিছু কথা বলবো। তার আগে একটু বলে নিই এখানে পিটি ব্যাপারটা কি হয়েছে। তো পিটি মানে একটা প্রিলিমিনারি টেস্ট হচ্ছে, যেখানে সিলেবাসে তো সবকিছুই রয়েছে, সে আর্টস ব্যাকগ্রাউন্ড হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, সে যেই ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, তাকে যে কোনো পেপার, তাতে কিছু আসে যায় না, তাকে পিটি এক্সামটা দিতেই হবে। আর তার সিলেবাসে রয়েছে ম্যাথ আছে, তার সিলেবাসে জিকে পার্ট আছে। জিকে পার্ট মানে হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার আছে। এটা নতুন কালচার, এই জিনিসটা ডব্লিউবিসিএসেও থাকে না অ্যাকচুয়ালি। এখানে ইন্ডিয়ান কালচারটা কি ইউপিএসসি তে থাকে, তার ওখানে ইনক্লুড করা হয়েছে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বুকস অ্যান্ড অথর আছে। সায়েন্সের ক্ষেত্রে 3টে সায়েন্সই আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এরকম ভাবে পাঠ করা হয়েছে। এবং সাঁওতালি মিডিয়ামের যে পরীক্ষাটা হয়েছিল, তখনই এটা হয়েছিল 150 মার্কসের, এবং এটা এরকম ভাবে ভাগ ছিল। ম্যাথ হয়েছিল 40 ম্যাথ হয়েছিল, ইংলিশ হয়েছিল 40, আর জিকে পার্টটা ছিল 70। এই টোটাল আমাদের এই জিনিসটা হয়েছে, এরকম ভাবে কোশ্চেন এসেছিল। এবার তার উপর ভিত্তি করে আমাদের এক্সামগুলো হয়েছিল। এইবার এখানে বলার হলো, মেন বিষয় হলো ম্যাথ 40 থাকছে, জিকে 70, ইংলিশ 40। কিন্তু এখানে আরো একটা কথা আছে, এখন যে কথাটা শোনা যাচ্ছে, এখন বলা হচ্ছে 150 মার্কসের জিনিসটা হয়ে যাবে 100 মার্কসের। এটা আমাদের নতুন সিলেবাস আপডেট, এবং বলা হয়েছে যে আমাদের এই নতুন সিলেবাসটা আপডেট হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে আমরা সিলেবাস আপডেটটা নতুন রকম ভাবে করতে শুরু ভাবনা চিন্তা করেছি, ঠিক আছে। তো 100 মার্কসের মধ্যে একই জিনিস থাকছে, এই ম্যাথটা থাকছে। ম্যাথ যেটা, এটা বলা হচ্ছে 25 থাকবে। জিকে যে পার্টটা, ওটা হয়ে যাচ্ছে 50, অ্যান্ড জিকের সাথে সাথে আর ইংলিশ প্লাসটা, এটা শোনা যাচ্ছে হয়ে যাবে 25। এইভাবে 100 মার্কসটা সাজানো হচ্ছে। এটা শোনা যাচ্ছে, এটা কিন্তু কনফার্ম নয়, এটাই বলে দেবো। শোনা যাচ্ছে, এটা হতে পারে। আবার কিছু কিছু শোনা যাচ্ছে এখান থেকে কিছু নাম্বার বের করে টিচিং অ্যাপটিটিউডটাও ঢোকানো হতে পারে, যেহেতু এটা টিচিং এক্সাম। তো টিচিং এর এক্সামে একটা পাঠেও কিন্তু টিচিং এর কিছু নেই। জিকে পাঠের ভেতর ইকোনমিক্স আছে, ইন্ডিয়ান ইকোনমিক্স আছে, ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স মানে পলিটি আছে, যে কোনো রকমের ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, বুকস অ্যান্ড অথর, লিটারেচার, এই সব কিছুই রয়েছে জিকে পার্টের ভেতর। কিন্তু এখানে আমাদের যে পেডাগজি পার্ট, যেটা আমাদের আপার প্রাইমারি অবধি থাকে, প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি, পেডাগজি পার্ট অ্যান্ড চাইল্ড সাইকোলজি পার্ট, ওই পার্টটা কিন্তু এখানে ইনক্লুড করা হয়নি। এবং টিচিং এক্সামের ক্ষেত্রে এইরকম সিলেবাস, সেখানে টিচিং অ্যাপটিটিউড নেই,
এটা কিন্তু ঠিক নয়, ওই জন্য হয়তো আনা হতে পারে, কারণ কেভির পরীক্ষায় যে পিজি বা টিজিটি স্কেলে যে পরীক্ষা হয়, কেভি পিজিটি বা টিজিটি, সেখানে কিন্তু 20 নম্বর, পিজিটা বলছি, পিজিতে 20 নম্বর কিন্তু টিচিং অ্যাপটিটিউড থাকে, তাছাড়া কম্পিউটার লিটারেসি থাকে, হিন্দি থাকে, ইংলিশ থাকে, এটসেট্রা, নিজের সাবজেক্ট থাকে, অনেক রকম থাকে, সে কেভি নিয়ে বলবো না। তো এখানে টিচিং অ্যাপটিটিউড হবে বলা যাচ্ছে, মানে আসতে পারে, সেটা যতক্ষণ না নোটিফিকেশন দিচ্ছে ততক্ষণ কিন্তু বলতে পারবো না। তো সেটা শোনা যাচ্ছে এখান থেকে 20 হবে, এটা 20 হলো, তাহলে 10 বেরোলো, আর এখান থেকে 40 হয়, আরো 10, মানে টোটাল 20 নম্বর দিয়ে দিতে পারে টিচিং অ্যাপটিটিউড। এই হলো পিটি স্কিল। এবার পিটি সিলেবাস নিয়ে যদি বলি, ম্যাথে লেখা আছে অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন। এখানে যে আগের যে এক্সামগুলোতে, আগের যে এক্সাম যদি খুলে দেখি বা অথবা প্রাইমারি খুলে দেখি, তাহলে আমাদের একটা দেখা যায় যে জিওমেট্রির যে পার্টটা থাকে, একটা জিওমেট্রির পার্ট কিন্তু আমাদের এক্সামে আসে, ঠিক আছে, কিন্তু এখানে সেই জিওমেট্রির পার্টটা থাকছে না, এটা যেন মাথায় থাকে। মানে যেগুলো জিওমেট্রিক প্রপার্টি দিয়ে বৃত্ত এঁকে বৃত্তর অন্তস্থ পরিধিস্থ যে বিভিন্ন রকম যে জিওমেট্রিক পার্টগুলো, জিওমেট্রিক্যাল প্রপার্টি, সেই জিনিসগুলো কিন্তু থাকে না, জাস্ট ক্যালকুলেশনের যে ব্যাপারগুলো, মানে মেনসুরেশন থাকে, মানে মাপঝোঁক। যেমন সেখান থেকে দুটো জিনিস থাকছে, 2D এবং 3D, দুই জায়গা থেকেই থাকছে, এটা মাধ্যমিক লেভেল অব্দি যা আছে। মেনসুরেশন নিয়ে যদি কথা বলি, আমাদের কি থাকছে, ত্রিভুজ থাকছে, বৃত্ত আর চতুর্ভুজ পুরোটা থাকছে, মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম বা সামান্তরিক, রম্বস, এই করা। আর 3D থেকে যদি বলা, সেখানে আয়তঘন, ঘনক, আর তার সাথে ওই চোঙ, শঙ্কু আর স্পিয়ার, ঠিক আছে, স্পিয়ার মানে গোলক, এইগুলো থাকছে। তো এই হলো মেনসুরেশনের মেন পার্টটা গেল। অ্যারিথমেটিক আছে, অ্যারিথমেটিকে যা বেসিক যা থাকে, সব পরীক্ষায় যা থাকে এখানেও তাই থাকছে। তো স্ট্যাটিস্টিক্যাল পার্ট কিছু থাকছে না, এবং বর্গমূল, কিছু নাম্বার থিওরি বলে কিছু নাম্বার থিওরি অ্যাড করা হয়েছে, যেখানে কিছু নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো থাকছে। আর সিম্পলিফিকেশন, এটা এখানে বলার কথা, হেডিংটা আছে অ্যারিথমেটিক্স অ্যান্ড মেনসুরেশন, কিন্তু সিম্পলিফিকেশন কথাটা ঢোকানো হচ্ছে। সিম্পলিফিকেশন মানে কিন্তু এখানে সেই অ্যালজেব্রা চলে আসে, অ্যালজেব্রার যে আইডেন্টিটিস গুলো হয়, যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক হয়। তো বীজগণিত নেই বলেও কিন্তু বীজগণিত আছে, ঠিক আছে, সিম্পলিফিকেশনের মধ্যে। তো সূচকের নিয়মাবলী এবং ওই অ্যালজেব্রার যে আইডেন্টিটিস আছে কিউব এন্ড স্কোয়ারে, সেইগুলো দিয়ে কিন্তু অঙ্ক হবে। ওই ম্যাথের সিলেবাসের ব্যাপারে আমরা যখন ম্যাথের ডেমো ক্লাসটা দেবো, তো সেখানে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। আর জিকে পার্ট যদি বলি, জিকে পার্টে তো সবই আছে, ইন্ডিয়ান হিস্ট্রি আর ইংলিশ কিন্তু আমরা আপার প্রাইমারি এবং প্রাইমারিতে যেরকম দিয়ে থাকি, বা কেভির এক্সাম ইংলিশের কিছু ক্ষেত্রে যেরকম হয়, বা সিটেট যেরকম হয়, যেমন প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে কোশ্চেন আসে, এবং 15 মার্কস থাকে, 30-র মধ্যে 15, আর দিকে 15 থাকে পেডাগজি, এরকম কিন্তু নয়। ইংলিশ কিন্তু টোটালি একদম ডব্লিউবিসিএস যেরকম এক্সাম হয়, সেই ডব্লিউবিসিএস এর এক্সামের মতন কিন্তু ইংলিশ আসবে। মানে এখানে একদম ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পটিং এরর্স, ক্লোজ সেট, যেগুলো ক্লোজ সেট মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো কিছু দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে, যে কোনো রকম। তারপর ইডিয়াম, ফ্রেজাল ভার্ব, ফ্রেজেস আছে, ফ্রেজেস গুলো রয়েছে, মানে কারেন্ট ফ্রেজেস থাকে, ফ্রেজাল ভার্ব, বিভিন্ন রকম। মানে ইংলিশ অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস প্যাটার্ন, যেখানে কোনো কন্টেক্সচুয়াল ওরকম ভাবে আসবে না যে প্যাসেজ দিয়ে সেখান থেকে কিছু আসবে। মানে টোটালটাই দেখা যাচ্ছে প্রায় ডব্লিউবিসিএস এর প্রিলিমস কিন্তু এখানে কভার করছে পিটি, যার পিটি নিয়ে কিন্তু করতে হবে। এবং মেন্সের কাটে আসি। মেন্স আগে কি ছিল, মানে আগে বলতে অ্যাকচুয়ালি লেটেস্ট যে এক্সামটা হয়ে গেছে সাঁওতালি মিডিয়াম, মানে 2020 সালে মার্চের দিকে নোটিফিকেশন, মার্চ না ফেব্রুয়ারির দিকে নোটিফিকেশন করে চেঞ্জ করা হয়েছিল সিলেবাস, এবং তারপরে একটাই এক্সাম সাঁওতালি। সেখানে মেন্সকে দুটো পার্টে ভাগ করা হয়েছিল, কম্পালসারি বাংলা ইংলিশ থাকছে 50-50, এবং 100 নম্বর নিজের সাবজেক্ট ডেসক্রিপটিভ করা। কিন্তু এখন সেইটা ওই কম্পালসারি বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ ওটাকে তুলে দেওয়া হয়েছে, যেটা শোনা যাচ্ছে, এবং সেখানে সাবজেক্টটাও এমসিকিউ করা হয়েছে। কারণ অনেকটা ব্যাপার থাকে, ডেসক্রিপটিভ লিখলে বিভিন্ন টিচার বিভিন্ন রকম সেন্সে গিয়ে তার কোন পয়েন্টটা সে চাইছে তার নিডের ওপর কিন্তু মার্কস চলে যায়। তো একই অ্যান্সার লিখে দুজন টিচারকে দুজন স্টুডেন্ট দু রকম নাম্বার পেতে পারে। তো সেই ব্যাপারটা যদি না থাকে, এটা আমাদের বিএড এর ক্ষেত্রেও শেখানো হয় কিভাবে এমসিকিউ টাইপ এবং শর্ট কোশ্চেন টাইপ, সেই জিনিসটাকে ফলো করা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এমসিকিউ টাইপের মেন্সটাও কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এমসিকিউ টাইপই হবে, শুধু সাবজেক্টের হবে, যেটা সাবজেক্টে কিন্তু 100 মার্কস, ঠিক আছে, 100 200 নম্বর হয়ে গেল।
ঠিক আছে, টোটাল 100 মার্কসে যে যার যেটা সাবজেক্ট সেই অনুযায়ী হবে। 9-10-এর সাবজেক্ট আলাদা হবে, 11-12-এর সাবজেক্ট আলাদা। মানে সিলেবাস যদি ফলো করা হয় বিগত বছরে, তাহলে দেখা যায় 9-10-এর থেকে 11-12-এর সিলেবাসটা একটু বেশি বাড়িয়ে লেখা থাকে, মানে কিছু এক্সট্রা জিনিস থাকে। আমাদের ম্যাথের ক্ষেত্রে বলতে পারি আমি সিলেবাসটা, যেমন ম্যাথের ক্ষেত্রে 9-10-এ অ্যানালাইসিস, ডিএল অ্যানালাইসিস এবং মেকানিক্স পার্টটা অতটা নেই, জাস্ট ডিনামিক্সের ছোট ছোট পার্ট আছে, আর বাকিগুলো সবই অ্যালজেব্রা এন্ড অ্যাপ্লিকেশনের পার্ট বা এলপিটি যে পার্টগুলো সবই আছে। কিন্তু 11-12-এর ক্ষেত্রে কিন্তু অনেক মেকানিক্স 1-2 এক্সট্রা করে ঢোকানো আছে এবং ডিএল অ্যানালাইসিস অনেক বড় করে দেওয়া আছে। এবং প্রত্যেক সিলেবাস ইন্ডিভিজুয়াল সিলেবাস, আর কিন্তু মানে অ্যাকচুয়ালি অনার্সে অনেকে এরকম বলে থাকে যেটা অনার্সের সিলেবাস এটা পাসের সিলেবাস। মানে পাশে যদি কেউ ম্যাথ থাকে তারা এই জিনিসগুলো পড়বে, আর এখানে অনার্সে যারা ম্যাথে যারা পড়বে সেগুলো পড়বে। এবার চলে আসছে কথা, তো সিলেবাস যখন প্রোভাইড করা হবে মানে অফিসিয়াল সিলেবাস, তখনই আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা যেটা ধরে বলছি অ্যাকচুয়ালি আগের যে এক্সামটা হয়েছে ঠিক এর আগে সাঁওতালি, তার সিলেবাস থেকেই কথাগুলো বললাম। তো এই হলো মেন্সের পার্ট। মেন্সে তাহলে কম্পালসারি বাংলা ইংলিশ থাকছে না, এবং সাবজেক্টটাও এমসিকিউ হবে, এবং তার সাথে শোনা যাচ্ছে এখানে আবার ফিরিয়ে আনা হচ্ছে ওই জিনিসটাকে, যেটা হলো আমাদের একাডেমিক অ্যান্ড ইন্টারভিউ। অ্যাকচুয়ালি ইন্টারভিউটা হবে না, ইন্টারভিউটা কি শোনা যাচ্ছে মানে এখানে প্লাস এর সাথে হচ্ছে একাডেমিক আসছে। আগের বার অনেকটা জিনিস হয়েছিল, একাডেমিক টেস্ট স্কোরটা প্রায় 2-2 করে গ্যাপ ছিল, মানে 60%, 50 থেকে 60-60 অ্যাভাব, এইখানে 2-2 করে গ্যাপ ছিল, মানে 10, 8, 6 এরকম করে। এটার জন্য অনেকের মার্কসের ক্ষেত্রে প্রায় 10 নম্বরের গ্যাপ হয়ে গিয়েছে, তারা র্যাঙ্কেই আসতে পারে এদিকে স্কোর ভালো করার পরেও, মানে সাবজেক্টের দিকে স্কোর ভালো। তো এইটা শোনা যাচ্ছে এই একাডেমিকটা একটুখানি কমিয়ে দেওয়া হবে, মানে একের গ্যাপে স্কোর গুলোকে রাখা হবে। তো সেটা হয়ে গেল একাডেমিকের ক্ষেত্রে, এটা শোনা যাচ্ছে এগুলো। এবং তার সাথে আসছে কিন্তু ইন্টারভিউ, মানে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে, পার্সোনালিটি টেস্ট। তো পার্সোনালিটি টেস্ট অ্যাকচুয়ালি না, এটা শোনা যাচ্ছে এটা ডেমো ক্লাস করা হয়, এটা ডেমো টিচিং, যেটা আমাদের কেভিএস এ অ্যাকচুয়ালি হয়ে থাকে, মানে অ্যাকচুয়ালি এনসিইআরটি প্যাটার্নটাকেই ফলো করা হচ্ছে। 10 মিনিট কি 20 মিনিটের ডেমো ক্লাস দিতে বলবে, 10-15 মিনিটে এই ক্লাসে নিজের টপিক পড়াতে হবে, এটা সে 9-10 বলুন এবং 11-12 ক্যাটাগরিতে। এবার কোন পরীক্ষা কি হবে একটু বলা যাক সেই নিয়ে। পিটিটা 9-10 এবং 11-12 করতে একটাই এক্সাম হবে, ঠিক আছে, পিটি একবার, দেন মেন্স হবে। মেন্স হলো 9-10 এবং 11-12 এর আলাদা আলাদা সিলেবাসের উপর আলাদা মেন্স। মানে কেউ যদি 9-10-11-12 বোথ ক্যাটাগরিতে কেউ অ্যাপিয়ার হয়, তো সে পিলি একটা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একটু আমি শেষ করিনি, আর কিছু একটু পরে ফোন জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। তো পিটিটা একটাই পরীক্ষা হবে, যেটা 9-10-11-12 বোথ ক্যাটাগরি স্টুডেন্টরা বসবে, অ্যান্ড তারপর তার মেন্স হবে। মেন্স হলো 9-10-এর আলাদা পরীক্ষা হবে, 11-12-এর আলাদা পরীক্ষা হবে। তো অ্যাকচুয়ালি 3টে পরীক্ষা দিতে হচ্ছে। এবার তারপর সিলেক্টেড হলে দেন তারপর একাডেমিক অ্যান্ড সে যেটা চুজ করবে অ্যাকচুয়ালি, তারপর দুজনের দুটো মিলিয়ে স্কোর বেরোবে। সে এবার সে কিসে র্যাঙ্ক করছে কি করছে না, তার কোনটাতে কাছে সুবিধা হবে, তো সেই ক্যাটাগরিটা সে তার ভ্যাকেন্সি কেমন আছে সেই ক্যাটাগরিতে, সেই সাবজেক্টে সেই ক্যাটাগরিতে ভ্যাকেন্সি কেমন আছে 9-10 না 11-12, সেই দিকে সে চুজ করবে। দেন তার একটা মানে কেউ যদি 11-12টা চুজ করে, তার 9-10টা তাহলে অফ হয়ে যাবে, সেখানে অন্য কেউ রিক্রুট হবে, এবং 11-12 সে 11-12 জন্য একা এতে যাবে, ইন্টারভিউ অ্যান্ড পার্সোনালিটি টেস্টে চলে যাবে, ঠিক আছে। এবার কিন্তু এখানেই একটা বড় কথা হলো, পিটিতে পাস না করলে মেন্সের খাতা দেখা হবে। তো পিটিটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড কম্পালসারি। অনেকে সাবজেক্টে আমি ধরে রাখতে পারি সবাই সমান, এবং আমাদের যেহেতু ডব্লিউবিএসএসসি সুবিধা যে সাবজেক্ট ওয়াইজ কাট অফ হয়, সাবজেক্ট ওয়াইজ যেহেতু আমাদের এখানে ভ্যাকেন্সি থাকে বলে, তো ম্যাথের সাবজেক্ট যারা তারা কিন্তু লাইফ সায়েন্সের ওখানে গিয়ে তাদের স্কোর আসবে না, তাতে কারোর কিছু আসেও যাবে না, ঠিক আছে। তো এখানে একটা সুবিধা যে যে যার সাবজেক্টের সাথে নিজের সাবজেক্টে লড়াই হবে স্টুডেন্টদের ভেতর, কিন্তু এখানে সাবজেক্ট এটা সুবিধা, কিন্তু এখানে সাবজেক্ট খাতা তখনই দেখা হবে যখন আপনারা এই পিটিতে পাস করবেন। তো পিটিতে পাস করবেন সেইটা এখনো জানা যাচ্ছে না যে পিটিতে পাস মার্কস থাকবে না কাট অফ করে দেওয়া হবে। তো এখন যা ট্রেন্ড আছে এবং প্রাইমারি লেটেস্ট যে এটা বেরোলো রেজাল্ট আছে, সেখানে খুব কম পাস করিয়েছে, জাস্ট 5%। তো কাট অফ হওয়ার চান্স অনেকটা বেশি, কারণ সেটা যদি হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি প্রচুর স্টুডেন্ট, কারণ 2016 পর থেকে হয়নি, মানে প্রচুর 8-10 লাখ স্টুডেন্ট যারা এক্সামে অ্যাপিয়ার হবে, পরপর বিএড পাস করে গেছে, আগের লোক আছে এখনকার লোক। তো
তো এই জিনিসটা, তো একটা কথা বলতে পারি, এখানে পিটিতে 5 মার্কস হয়ে যেতে পারে কোয়ালিফাই মার্ক। পিটিটা অ্যাকচুয়ালি কিন্তু কোয়ালিফায়ার, পিটি কোয়ালিফাই করলে তবেই মেন্স দেখা হবে, কিন্তু পিটিতে কোয়ালিফাই করতে হবে, না হলে কিন্তু মেন্স দেখা হবে না, এটাই হলো মেন কথা। কিন্তু সেটা কাট অফ হবে না এই হবে সেটা আমরা এখনো কিচ্ছু বলতে পারবো না, যতক্ষণ না নোটিফিকেশন দিচ্ছে। কাট অফ হবে, এবার যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে এটা আমরা বলতে পারি কাট অফ হতে পারে, কারণ অনেক স্টুডেন্টকে যাতে ছেটে বের করে দেওয়া যায় তাহলে কাট অফ হতে পারে। অথবা মেন্সের কোর্স এবার কাট অফ না করে পাস করে দিয়ে, মানে 5 মার্ক করে দিয়ে এখানে কোশ্চেনও টাফ করে দিতে পারে, সেটাও একটা ব্যাপার, যেটা 2012 সালে মেবি 2012 সালে মেবি এই জিনিসটা হয়েছিল। অথবা প্রাইমারিতে, রিসেন্ট প্রাইমারিতে হয়েছিল, কারণ ম্যাথের কোশ্চেনে 13খানা সিম্পলিফিকেশন ছিল এবং বাংলা কোশ্চেন যথেষ্ট টাফ হয়েছিল। যারা মানে বাংলা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষায় বাংলা পড়েছে, সবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা মেনলি, তো তারাও কিন্তু বলেছে বাংলা তাদের শক্ত হয়েছিল, তো সেই হিসাবে কোশ্চেনও শক্ত হয়ে যেতে পারে। কিন্তু পিটি, তো এই হলো মেন কথা, পিটিতে পাস করলে তবে এমসিকিউ দেখা হবে, মানে মেন্সের পেপার দেখা হবে। আর এখানে সেরকম কিছু বলার নেই সাবজেক্টের ব্যাপারে। এবার পিটি সিলেবাস নিয়ে কথা বলবে, এবার কারোর কিছু প্রশ্ন থাকলে করতে পারি। হ্যাঁ বলুন, কি বলছিলেন? হ্যাঁ স্যার, বলছি যে এই যে ডেমো ক্লাস যেটা হবে, এই ডেমো ক্লাসের টপিকটা কি আমরা নিজেদের ইচ্ছে মতন চুজ করতে পারবো নাকি আমাদের হ্যাঁ। সিলেক্ট করে দেওয়া হবে? হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে কিভাবে ইন্টারভিউ প্রসেসটা হচ্ছে, কারণ মেনলি কেভিএস এর ক্ষেত্রে যে যা নিজেরা চুজ করে নিয়ে যায়, দেন তারা দেখতে পারে। এবার কেভির যদি এই কন্ট্রাকচুয়ালের যে এটা থাকে, মানে কন্ট্রাকচুয়ালের ইন্টারভিউ যদি কেউ দিয়ে থাকে, তাদের থেকেই শোনা যে কন্ট্রাকচুয়ালের ওখানে যে নিজে সিলেক্ট করে দিয়ে গেলে, বা কন্ট্রাকচুয়ালে খুবই, কেভির যে কন্ট্রাকচুয়ালে খুবই কম টাইম, 10 মিনিটে। কেউ যদি বড় একটা লাইফ সায়েন্সের যদি বলি, কেউ যদি বলো হৃৎপিণ্ড বোঝাবে, বলে অত টাইম লাগবে, অনেক টাইম লাগবে, তো ছোটখাটো কিছু বোঝাতে বলে, সেরকম ভাবে নিজেরাও থেকে ওরা বলতে, ওটা হয় না ন্যাচারালি, ওটা হয় না যে কেউ স্টুডেন্ট যে যায় তাকে বলে তুমি কোন সাবজেক্ট পড়াবে, তখন কিছু এবং সে মানে সময় অবভিয়াসলি ওখানে যেহেতু সাবজেক্ট এক্সপার্টরা বসে থাকবে আমাদের বোর্ডে, যখন ইন্টারভিউ বোর্ডে, তো তুমি যে কেউ সাবজেক্ট পড়লে সেই সাবজেক্ট থেকে কিন্তু তাকে সেইভাবেই কোশ্চেন করা হবে, এবং সে কতটা সেই সাবজেক্ট জ্ঞান আছে এবং তার জ্ঞানের থেকে বড় কথা টিচিং প্রফিসিয়েন্সি কত, মানে সে আমাদের যে 5টা সিমুলেটেড যে রুল ছিল বিএডে করানো হয়েছিল, সেই রুলটা মেনে ক্লাস করছে কিনা সেগুলো কিন্তু চেক করা হবে, তার উপরও পয়েন্ট। ইন্টারভিউ বোর্ডে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের লোক যেমন থাকে, তেমন সাবজেক্ট এক্সপার্টও থাকে, তেমন সাইকোলজিস্টও থাকে, মানে আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডের লোক, যারা এই জিনিসগুলোকে দেখে যে সে কিভাবে প্রসেস করছে, তো সেটা পরের কথা। তো সাবজেক্ট অ্যাকচুয়ালি স্টুডেন্ট নিজেই চুজ করে 4-5টা টপিক চুজ করে নিয়ে যায়, দেন সে বলে আমি এটা পড়াবো এখন, সেই নিয়ে ক্লাসটা। তারপর আর কেউ? স্যার বলছি পিটিতে, হ্যাঁ বলুন, একজন করে বলুন। স্যার বলছি পিটিতে কি কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে? হ্যাঁ থাকে, একদম সিলেবাস অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স আছে। বলছি স্যার, পিটির পরীক্ষা আর সাবজেক্টের পরীক্ষা কি আলাদা আলাদা দিনে হবে? হ্যাঁ, এটা হলো ব্যাপার, যেটা শোনা যাচ্ছে নেট সেট প্যাটার্নে পরীক্ষা হবে। মানে নেট সেট প্যাটার্নে পরীক্ষা মানে নেটে কি হয়, পেপার 1টা ফার্স্ট হাফে হয়, পেপার 2টা সেকেন্ড হাফে হয়, তো সেটা শোনা যাচ্ছে পেপার 1 মানে পিটিটা ফার্স্ট হাফে হবে, সেকেন্ড হাফে হবে এটা। কিন্তু এখানে আরেকটা কনফ্লিক্ট আছে, তাহলে যে 9, 10, 11, 12 বোথ ক্যাটাগরি দেবে, তাহলে তার জন্য কি হবে? সে তো পিটি দিল, তাহলে সেকেন্ড হাফে হয় 9, 10 এর মেন্স দেবে, অথবা 11, 12 এর মেন্স দেবে, হয়তো তাহলে 9, 10 এর মেন্সটা ওই সেম দিনে হতে পারে, 11, 12 এর মেন্সটা পরের রোববার হতে পারে, এরকম ভাবেই হওয়ার চান্স আছে। কিন্তু শোনা যাচ্ছে মানে আলাদা দিনে হবে না, একদিনেই হবে সব? 9, 10, 11, 12 অবভিয়াসলি আলাদা দিন, কারণ দুটো আলাদা সিলেবাস, আলাদা দুটো সিলেবাসের পরীক্ষা, কিন্তু পিটিটা একটা। বাট পিটির সাথে কোনটা দেবে সেটাও দেখা যেতে পারে, অথবা সাবজেক্ট পরে হবে, পিটিটা আগে হয়ে যেতে পারে, সেটাও একটা হতে পারে, কিন্তু সেটা হয় না, কারণ একই দিনে হওয়ার চান্স আছে, কারণ সাঁওতালি মিডিয়ামে ঠিক পরপর 2 দিন পরীক্ষা হয়েছিল। মানে যতদূর মনে পড়ছে 2021 জানুয়ারিতে 28 তারিখে পরীক্ষা ছিল, 29 তারিখে পরীক্ষা ছিল, এরকম কিছু পরপর পরীক্ষা ছিল, এবং 30 তারিখে পরীক্ষা ছিল, তো আবার 31 তারিখে প্রাইমারি ছিল, এরকম একটা ব্যাপার, মানে 28, 29, 30 এরকম এসেছে। স্যার তাহলে 9, 10, 11, 12 কিন্তু টেটটা দিতে হচ্ছে না? না, দিতে হচ্ছে, প্রত্যেকেই দিতে হচ্ছে, একটাই পিটি, এবং একজন স্টুডেন্ট যদি চায় সে পিটি দিতে পারবে এবং মেন্স দেবে, এটা হলো কার টোটাল, সে 9, 10, 11, 12 বোথ ক্যাটাগরি দিতে পারে। এবার পিটিতে সে কোয়ালিফাই করলে তার মেন্সের খাতা দেখা হবে, এবার তার স্কোর আসবে পিটি প্লাস সাবজেক্ট মিলে 11, এবার সে দেখবে কোনটাতে সে এগিয়ে রয়েছে, দেন সেটাতে ভ্যাকেন্সি কত,
একটা যদি আমাদের ম্যাথেরই বলি, যদি এখানে 500 ভ্যাকেন্সি রয়েছে, এখানে 300 ভ্যাকেন্সি রয়েছে, এবার তার স্কোর দেখলো 11-12 একটু কম আছে, সে 300 ভ্যাকেন্সিতে নাও আসতে পারে। এখানে তার 500 ভ্যাকেন্সি চান্স বেশি, একটু স্কোরটা ভালো আছে, তাহলে সে অবভিয়াসলি 9-10 চুজ করবে ক্যাটাগরিটা। তো এইরকম ভাবে স্কোরিংটা হয়। সুযোগটা দেওয়া হবে, মানে আমি শুনেছিলাম নাকি ফর্ম ফিল আপের সবাই নাকি বলে দিতে হবে যে সে কোনটা চুজ করবে, 9-10 না 11-12। হ্যাঁ, মানে ফর্ম এই ফিল আপের সময় আপনি সুযোগটা দুটোই কি চুজ পাবেন? করছেন এবং আপনি প্রায়োরিটি পাবেন। এবার তারপর তো আপনাকে ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করতে হবে এইখানটা, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড ইন্টারভিউ, তখনই ওই জিনিসটা চুজ হবে। আপনি তো মানে চুজ তখন- করলেন যে শুধু 9-10 দেবেন, অথবা 9-10 এবং 11-12 বোধ দেবেন, এটা চুজ করে দিলেন, হ্যাঁ, পরীক্ষা দিলেন, আপনার স্কোর এলো এই দুটো মিলিয়ে, হ্যাঁ। দেন আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হয়, ডকুমেন্ট আপলোড করতে হয়, এবং তখন আচ্ছা। আপনাকে চুজ করবেন যে আপনি 9-10 এর ইন্টারভিউতে যাবেন না 11-12 এর ইন্টারভিউতে যাবেন। আচ্ছা, মানে ইন্টারভিউর আগে আপনাকে চুজ হ্যাঁ, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন, এই একাডেমিক স্টেজ যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তখন এই জিনিসটা ডকুমেন্টটা আপলোড করতে হয়। আমার একটা মানে আন্দাজটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনার ওই ভ্যাকেন্সিটা তো এক্ষুনি মানে নোটিফিকেশন বেরোলে ভ্যাকেন্সি পেয়ে যাবেন, তো সেই অনুযায়ী আপনার স্কোর থেকে চান্স নেবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হুম। সেটা হচ্ছে যে পিটির সিলেবাসে কি কিছু চেঞ্জ হতে পারে, মানে ওখানে বাংলা বা চাইল্ড মানে সাইকোলজি পার্ট সাইকোলজি পার্টটা বাংলা আসবে কিনা বলতে পারবো না, কারণ বাংলা নিয়ে শোনা যাচ্ছে না। এবার কর্মক্ষেত্র কর্মসংস্থান কিন্তু এসএসসির ব্যাপারে কি মানে স্কুল সার্ভিসের ব্যাপারে কিছু জানেন, ওরা অনেক ভুলভাল অনেক রকমের জিনিসপত্র লেখে, এবং সেটা দেখতেই পাচ্ছি প্রত্যেকবারের কর্মসংস্থানের কর্মক্ষেত্র যদি খুলে দেখা যায়, তো সেইটা ভেবে লাভ নেই। বাংলা ল্যাঙ্গুয়েজ আসবে কিনা বলতে পারবো না, সেটা শোনা যাচ্ছে না। যেগুলো আমাদের এই এবিপি আনন্দ বা আনন্দবাজার পত্রিকা 24 ঘন্টা এখানে যেগুলো বলা হয়েছিল ওই অ্যানাউন্সমেন্টের পর, কিন্তু সিলেবাসে চেঞ্জ হবে, এটা বলেছে যে সিলেবাসে প্যাটার্নে চেঞ্জ হচ্ছে। প্যাটার্ন মানে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সিলেবাসে চেঞ্জ হচ্ছে বলতে গেলে এখানে একটা আসতে পারে টিচিং অ্যাপটিটিউড, কারণ এটা একটা বলা হচ্ছে, কারণ টিচিং অ্যাপটিটিউড না থাকলে টিচিং এর পরীক্ষা দিচ্ছে, তার ইভ্যালুয়েশনটা কিভাবে হবে, সেই ইভ্যালুয়েশনের নিরিখে একটা আনতে পারে। সেটা যতক্ষণ না নোটিফিকেশন বেরোচ্ছে সেটা একদম বলা যাবে না, কারণ নোটিফিকেশনে মেনশনই করা ছিল সামনেই কিছুদিনের মধ্যেই সব ডেট, ভ্যাকেন্সি, সিলেবাস, এক্সাম স্কিম সব দেওয়া হবে। স্যার বলছি যে পিটি স্কোর কি মেন্সের সাথে যোগ হবে? হ্যাঁ হ্যাঁ, পিটি স্কোর মেন্সের সাথে যোগ হবে। তো 100-র মধ্যে যদি কেউ 60 পায় এবং এখানে ধরুন মেন্সে 80 পেলো, তার স্কোর হয়ে গেল 8-6-14 140। কেউ যদি 70 পায় সে তাহলে 10 নম্বরে এগিয়ে থাকবে, তার থেকে যোগ তো অবশ্যই হবে। কিন্তু পিটি অ্যাজ আ কোয়ালিফায়ার, পিটিতে যদি কেউ পাসই না করতে পারে, যদি 60 পায়, আমাদের সিটেটে বা টেটে 90 মানে 150-তে 90 মানে অ্যাকচুয়ালি 60% পাস, এবং এসসি এসটিদের জন্য 82 মানে 82.5 হয়, 82 করা হয়েছে, তো 55%। তো এখানে 60, তাহলে 100-তে 60% মানে 60, তো 60-তে পাস, তো সেটা ধরেই যদি এগোনো যায় তাহলে 60 পেতে হবে, তবেই মেন্সের খাতা দেখা হবে। দেন স্কোর, এবার যে এখানে পিটিতে স্কোর বাড়িয়ে রাখতে পারবে তার একটা সুবিধা ওদিকে অ্যাডভান্টেজ, কারণ সাবজেক্ট সবাই কিন্তু সেম। এবং সব থেকে বড় কথা 11-12 ক্যাটাগরিতে যদি আমি যাই সাবজেক্টের ক্ষেত্রে, 11-12 ক্যাটাগরিতে সেখানে কিন্তু এমন ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবে যারা অলরেডি এখন 9-10 টিচার। 9-10 ক্যাটাগরিতে আগের বার কি 2012 কি 2016-তে তারা টিচার হয়ে গেছে অলরেডি, তারা মানে ম্যাথের বা যে কোনো সাবজেক্টে, ম্যাথ কেন বলছি, যে কোনো সাবজেক্টে টুখল লোক, তো তারা কেউ কিন্তু 11-12-এ আপডেট করার জন্য পরীক্ষা দেবে। তো সেখানে কিন্তু এবং 11-12 ক্যাটাগরিতে ভ্যাকেন্সি কম থাকে, কম্পিটিশন বেশি হবে মেন কথা বলতে গেলে। তো যে পিটিতে একটু স্কোর বাড়িয়ে রাখতে পারবে, কারণ এবং তারা আবার কি, তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ, তারা কিন্তু পিটি পড়েনি কোনো, তারা 9-10 ক্যাটাগরিতে চাকরি পেয়েছে, তারা আগের বার নিজের সাবজেক্ট দিয়ে চাকরি পেয়েছে, এবং তারা যেহেতু চাকরি চলছে, তো তারা এতদিন কিন্তু পিটি পড়ে, তো সেই দিক থেকেও একটা ডিসঅ্যাডভান্টেজ তাদের আছে, যারা টিচার অলরেডি এখন সাবজেক্ট টু কর, কিন্তু এখানে পিটির কাছে তাদের যদি কোয়ালিফাই না করতে পারে, তারা কিন্তু সাবজেক্টের হয়ে লাভ নেই। তো অ্যাকচুয়ালি সাবজেক্টের সবাই প্রায় ইকুয়াল, ঠিক আছে, সেটা নিয়ে এগোতে হবে, সাবজেক্টের সবাই ইকুয়াল। তো পিটিতে যে যেরকম পাস করে আরো যদি স্কোর বাড়িয়ে কেউ 70-80 এরকম করে বাড়িয়ে রাখতে পারে, তা একটা সুবিধা। তো এখানে ম্যাথের যে পার্টটা, সেই পার্টটা আমি নেব। ম্যাথের ক্লাসটা আমি বলেছি যে আমি সামনের সোমবার 6 জুন মেনলি আমি জানিয়ে দেবো কোন টাইমে নেবে, এই 7:30-8টার দিকেই নেব, এটা আমি জানিয়ে দেবো, আমাদের এক্সপার্ট টাইম থেকে জানানো হবে। তো সেই বিষয়ে ম্যাথের ক্লাসে কিভাবে আমরা এগোবো এবং কিভাবে করলে বা হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমার তো স্যার টেনের পরের অঙ্ক নেই,
তো বায়োসায়েন্স বেসের একটু ম্যাথসের জায়গাটা একটু মানে ভয় লাগছে হ্যাঁ সে তো অবশ্যই। অঙ্কের আরে জায়গা। ভয়ের কিছু নেই, ম্যাথস যা প্যাটার্ন আছে সেগুলো সবই প্র্যাকটিস করিয়ে দেবো এবং আপনারা যে কোনো পরীক্ষা বসতে পারবেন। এবং এটা এসএসসি, এটা ডব্লিউবিসিএস বা ইউপিএসসির সাথে গোলাবেন না, বা ডব্লিউবিসিএস বলবো না, ডব্লিউবিসিএস মেন্সের যে 200 নম্বরের পেপার হয় যেখানে ম্যাথ অ্যান্ড জিআই থাকে, ওটার সাথে কিন্তু কনফিউজ হলে চলবে না। সে যে কোনো সাবজেক্ট, শুধু ম্যাথ বলবো না, জিকে পার্টে। এসএসসির পিটি মানে একটা কোয়ালিফায়ার, মানে আর্টসের লোকেরাও ম্যাথ দেবে, আবার সায়েন্সের লোকেরাও গিয়ে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ দেবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি যদি নিরিখে আমি বলতে পারি, বলছি তো এখানে কোশ্চেন কিন্তু বিশাল আহামরি সেই লেভেলেও হবে না। আবার যদি আমি গ্রুপ সি গ্রুপ ডি ধরি এসএসসি, যেমন আগের বাড়ি গ্রুপ সির একটা প্রশ্ন ছিল, সরল চুপ PRT বাই 100, PRT প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট এন্ড টাইম বলে দিয়েছে, ইন্টারেস্ট বার করতে বলেছে। এরকম অঙ্কও কিন্তু আসবে, ডিরেক্ট ফর্মুলার অঙ্কও আসবে না, আবার বিশাল শক্ত মানে ট্রেনের অঙ্ক যদি বলি, যেটা প্রাইমারিতে আসে, প্রাইমারিতে আসে। কম্পাউন্ড ইন্টারেস্ট প্রাইমারির কিন্তু কোশ্চেন পেপার একবারে ভালোই টাফ ছিল, মানে প্রাইমারি শক্ত হয়, প্রাইমারির ম্যাথ বরাবর শক্ত হয়, কিন্তু সেই জিনিসটা আপনি আপার প্রাইমারি ম্যাথের পোর্শন দেখে দেখবেন, অথবা যে কোনো কেভিএস এর পরীক্ষার ম্যাথের পোর্শন দেখবেন, তাদের লেভেলটা কিন্তু স্ট্যান্ডার্ড, কারণ সবাই যাতে পারে, সেটা যেহেতু কোয়ালিফায়ার, কি একটা কোয়ালিফায়ার, এটা জাস্ট মনে রাখতে হবে। মেইন আসল পরীক্ষা কিন্তু এটা মেন্স, এই যে মেন্স নাম আছে, হ্যাঁ এটা প্রিলিমিনারি টেস্ট, একটা কোয়ালিফায়ার। তো সেই লেভেলের কিন্তু বিসিএস লেভেলের জিনিসটা হবে না তো কিছু। এবং তাই বলে কি টুইস্ট থাকবে না? অবভিয়াসলি কনসেপচুয়াল টুইস্ট থাকবে, যেহেতু টিচিং এর এক্সাম কনসেপচুয়াল ব্যাপারটা থাকবেই, মানে সায়েন্স পার্ট থেকে তো বলতেই পারি কনসেপচুয়াল থাকবে, যেরকম সিটেটের প্রশ্ন হয়, ঠিক আছে? তো সেই জিনিসগুলো মেনটেন করে কোনগুলো পড়বো এবং কোনগুলো পড়বো না, মানে বিশাল শক্ত অঙ্ক করার কিন্তু দরকার নেই। মানে যদি আমরা RS আগারওয়াল বা এম টায়রা যদি ধরি বইগুলো, তার যে পেছনের দিকের যে অঙ্ক থাকে শেষের দিকে, সেইগুলো করে কিন্তু লাভ নেই, সময় নষ্ট। আমাদের মগজের পুষ্টি হয়তো হবে, ম্যাথ করে মগজের পুষ্টি হবে, কিন্তু করে সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যেটুকুনি আসে আমরা কোশ্চেন ইয়ার সলভ করতে করতে কাজ করে দেবো, সেইভাবে এই বিষয়ে আপনার ক্লাস, আপনি যখন যে ম্যাথের ক্লাসগুলো নেবেন, সেই ক্লাসগুলো করার সাথে সাথে কি কোনো পার্টিকুলার বই ধরে ম্যাথটা করা কি ঠিক হবে? হ্যাঁ সে মানে এরকম কোনো, আমি তো প্র্যাকটিস সেট দিয়ে দেবো, সে আপনি প্র্যাকটিস করার জন্য যে কোনো বই পড়তে মানে পারেন। এরকম যদি কোনো বলেন যে এসএসসি রিলেটেড, মানে আমাদের এই যে বললেন যে একটু আগে যে RS আগারওয়ালের ওই ম্যাথের থেকে মানে সময় এখন ফালতু নষ্ট করা হবে, তো এইরকম শুধু এসএসসির জন্য কার্যকরী হবে এরকম কোনো বই, এরকম কিছু যদি বলেন। হ্যাঁ, সে ঠিক আছে, পরে আমার এই ম্যাথের যে ক্লাস নেবো না, ওই দিনকে ম্যাথের বিষয়ে ডিটেলে আলোচনা করবো। তো আমার এখানে বলা হয়ে গেছে, এবার আমি একটু অয়ন স্যারকে ডেকে নেবো কিছু কথা বলার জন্য, ঠিক আছে? তো এটাই, অয়ন স্যার আছেন? হ্যালো অয়ন স্যার, হ্যাঁ আপনি এবার বলবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? আচ্ছা, হুম, এবারে একদম clear। পিটির ব্যাপারে অনেক কিছুই শুনলেন আপনারা। পিটি দিয়েই আমি একটু শুরু করব, পাশাপাশি আমি একটু সাবজেক্টটাকে টাচ করব, মানে সাবজেক্ট মানে অল ওভার পুরো যে টোটাল সাবজেক্ট সেই ব্যাপারটাকে টাচ করব। তো পিটির ক্ষেত্রে মোটামুটি যে সিলেবাসটা ধরে আমরা পড়বো সেটা পিএসসির যে স্ট্যান্ডার্ড সিলেবাস, সেই স্ট্যান্ডার্ড সিলেবাসটা ধরেই আমরা পড়ব। এবং সাঁওতালি মিডিয়ামের যে পরীক্ষাটা হয়ে গেছে, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, সাঁওতালি মিডিয়ামের যে পরীক্ষা হয়ে গেছে তার প্রশ্নপত্র কিন্তু আমাদের হাতে নেই, এটা একটা খুব বড় পয়েন্ট। এবং যে প্রশ্নপত্রটা হয়তো কারুর হাতে আছে সেটা কিন্তু প্রবাবল কোশ্চেন, সুতরাং ধরে নেওয়া যেতে পারে আমরা জানি না কিছু, সিলেবাস জানি, প্রশ্নপত্র সেইভাবে জানি না। আমি এটা মানে খুব ক্লিয়ারলি বলছি, যে প্রশ্নপত্রটা হয়তো আমাদের কাছে আছে সেটা একদম মানে ওখানকার কোনো নয়, ওখানকার কপি নয়। আচ্ছা, এবারে ব্যাপার হলো যে সিলেবাস তো মোটামুটি জানা গেছে যে কীরকম সিলেবাস হতে পারে। বাংলা সম্ভবত ইনক্লুড হবে না, চাইল্ড স্টাডি যেটা বিএড এর মধ্যে থাকে সেটা হয়তো ইনক্লুড হতে পারে। আর এছাড়া যে যে ধরনের যে ক্যাটাগরির কোশ্চেন হয় আমরা মোটামুটি জানি, গ্রুপ সি গ্রুপ ডির ওপরের যে কোশ্চেন যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে হবে, খুব হাইফাই কোশ্চেন এরকম হবে না। তা বলে এরকমও নয় যে একেবারে মানে এমন কোশ্চেন হবে যে খুব লুজ, এটা ভাবার কোনো কারণ নেই। পিটির ক্ষেত্রে আমাদের কিছু কম্পিটিটার আছে, মানে বিশেষ করে যারা আমরা এসএলএসটির ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্ট যাই বলি না কেন, তাদের ক্ষেত্রে কিছু কম্পিটিটার আছে যারা WBCS এর প্রিপারেশান নিচ্ছে বা পাশাপাশি ইউপিএসসির প্রিপারেশান নিচ্ছে, এরা আমাদের কম্পিটিটার। কিন্তু এই কম্পিটিটাররা কোনো একটা জায়গায় গিয়ে আমাদের থেকে পিছিয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্টে, যার যে সাবজেক্ট, লাইফ সায়েন্স থাকতে পারে, বাংলা থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, জিওগ্রাফি থাকতে পারে। তো এই সাবজেক্টের ক্ষেত্রে গিয়ে কিন্তু তারা পিছিয়ে যাবে। তার কারণ কি? কারণ হচ্ছে
কিছুদিন আগে পর্যন্ত, মানে এই 5 তারিখের আগে পর্যন্ত আমরা সবাই জানতাম যে 2 নম্বরের কোশ্চেন আসছে, 2 মার্কসের কোশ্চেন আসছে। সেটার জন্য অনেকে প্রিপারেশান শুরু করে দিয়েছিল, অনেকে প্রিপারেশান কন্টিনিউ করেছে, খুব ভালোভাবে কন্টিনিউ করেছে। আমি এরকম অনেক স্টুডেন্টকে জানি খুব ভালোভাবে প্রিপারেশান কন্টিনিউ করেছে। কিন্তু হঠাৎ করে এখন যেটা শোনা যাচ্ছে, যে আমরা চারপাশ থেকে শুনছি, আমি কোনো মানে কোড আনকোড বলছি, কোনো চ্যানেল বা কোনো কিছুর নাম বলবো না, কোনো প্রিন্ট মিডিয়ার নাম বলবো না, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ আসছে। এমসিকিউ এর পড়ার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে পিটি আমি পাশ করে গেছি, ঠিক আছে, কিন্তু আমি যদি সাবজেক্টের প্রিপারেশানটা একই সঙ্গে না নিই, তাহলে কিন্তু আমি কোথাও না কোথাও পিছিয়ে যাব। পিটি যুক্ত হবে, মানে আমাদের হাতে এখন যেটা কিছু করার নেই সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, তার জন্য যে নাম্বারটা, সেটা আমাদের হাতে কিছু নেই, যা আছে ওই। তো একাডেমিকে যা নাম্বার সেটা আমার বসে গেছে অলরেডি, পিটি বসবে, সাবজেক্ট বসবে, আর যেটা ওই একটা ডেমো ক্লাস বা মক ক্লাস এরকম একটা কিছু হবে সেটা। তো ওই মক ক্লাসে খুব বেশি নাম্বার নেই, ওটার জন্য বিশাল হেরফের কিছু হবে না। ওখানেও একটা এরকম থাকে মক ক্লাসে, সাধারণত আমরাও যখন টুকটাক স্কুলেতে দেখি যে মানে কেউ আসছেন কোনো পার্টিকুলার পোস্টের জন্য, তাদের যে ইন্টারভিউ নেওয়া হয়, সেখানেও আমাদের যে জিনিসটা বলা থাকে সেটা হচ্ছে সে পড়াতে কতটা সাবলীলভাবে সে পড়াচ্ছে, শুধু এটুকুই থাকলে মোটামুটি সে সিলেকশন হয়ে যেতে পারে। কিন্তু আমাদের যে ভ্যাকেন্সি রয়েছে তার তুলনায় ক্যান্ডিডেটের যে সংখ্যা সেটা কিন্তু অনেক বেশি, অনেক মানে অনেক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কত ইস্টু কততে মানে পরীক্ষাটা আলটিমেট হবে, সেটা তো নোটিফিকেশান বেরোলেই আমরা জানতে পারবো। তো হ্যাঁ, একটু মিউট করলে ভালো হয় একরম। হ্যাঁ বেশ, আমি শুনবো, সবার কথাই শুনবো। তো সেই রেসপেক্টে আমার মনে হয় যে পিটিটা যেমন তৈরি হতে হবে আমাদের, অবশ্যই এটা তৈরি না হলে তো আমাদের সাবজেক্টের খাতা দেখাই হবে না, পাশাপাশি সাবজেক্টও তৈরি হবে। তো আমাকে যে সমস্ত স্টুডেন্টরা সাবজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করেছে, আমি খুব ছোট্ট করে বলবো, এটা পিটির ক্লাস, সাবজেক্টের ক্লাস নয়, তাও আমি বলছি যে পিটির জন্য পড়াশোনাটা ঠিক কী লেভেলে হবে। কারণ যেহেতু এমসিকিউ, পিটিরও এমসিকিউ, সাবজেক্ট এমসিকিউ, একই সিলেবাস নয়, সিলেবাসটা অনেকটাই আলাদা। তো সাবজেক্টের জন্য আমাদের প্রথম যে জায়গা থেকে পড়াটা শুরু করা উচিত সেটা হচ্ছে 11-12, তার তলায় নয়, ঠিক আছে। 11-12 থেকে আমাদের পড়াশোনা শুরু করতে হবে, নিজে পড়াশোনার কথা বলছি। এবার ইনস্টিটিউটে ভর্তি হলাম কি কোনো স্যারের কাছে গেলাম, স্যার যা গাইড করবেন সেটা আলাদা। আমাকে আগে যেটা পড়ে রাখতে হবে সেটা হচ্ছে 11-12। যদি আমার 11-12 বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে আমি সাবজেক্টের পরীক্ষায় কৃতকার্য হতে পারবো না। এটা একদম ধরে নিতে হবে, 11-12 ক্লিয়ার করতেই হবে, যার যা সাবজেক্ট ছিল। এবার সমস্যা হলো আমি যেরকম লাইফ সায়েন্স পড়াই বা বায়োলজি পড়াই, তো বায়োলজির 11-12-এ বায়োলজি আছে, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে অনেকগুলো সাবজেক্ট ভাগ হয়ে যাচ্ছে। সেখানে জুলজি আছে, বটানি আছে, ফিজিওলজি আছে, বায়োটেকনোলজি আছে, এগ্রিকালচারের ওপর কিছু আছে, এরকম অনেকগুলো আছে আর কি, আলাদা আলাদা ফিল্ড থেকে আছে, নিউট্রিশন আছে। তো সেই সব ফিল্ড থেকে যারা আসছে তারা আবার সবকটার ওপর সমান নলেজ নেই, তারা তাদের সাবজেক্টের ওপর যথেষ্ট নলেজ। তো এইখানে কিন্তু আমার মনে হয় যারা হয়তো এখন 2016 9-10 পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে পসিবিলিটি আছে যে অন্যদের লিড করার। আমি তা বলে এটা বলছি না যে যারা পাননি তারা পড়াশোনা করছেন না বা পিছিয়ে আছেন, এরকম নয়, কিন্তু তাদের ক্ষেত্রে একটা পসিবিলিটি আছে 11-12টা ক্র্যাক করার, বিশেষ করে। তো আমার যেটা মনে হয় আপনাদের যেটা এই মুহূর্তে করা উচিত সেটা হচ্ছে খুব ভালো করে আগে 11-12-এর বইটা পড়ুন। এবার পড়ে কী হবে, আমি মুখস্থ তো করতে পারবো না, গোটা বই মুখস্থ করা সম্ভব নয়, প্র্যাকটিস সেট সলভ করতে হবে যে কোনো সাবজেক্ট, তার যাই লিটারেচার বাদ দিয়ে বলছি, লিটারেচারের ব্যাপারটা একটু আলাদা। আমি সায়েন্স বা হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, হ্যাঁ, এই সাবজেক্টে যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু এখন থেকে প্র্যাকটিস সেট সলভ করার চেষ্টা করুন। প্র্যাকটিস সেট সলভ করবেন কিভাবে বলি, মানে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে, ধরুন 100 নম্বরের সাবজেক্ট মানে মেন্স হবে, 100ই শোনা গেছে, তো এই 100-র মধ্যে হয়তো 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন মিশিয়ে থাকতে পারে, বলা যাচ্ছে না। এবং আরেকটা কনসেপ্ট অনেকের মধ্যে, যে মানে এরকম ভয় পেয়ে অনেকে ফোন করেছেন যে স্যার একদিনে 2টো পরীক্ষা হবে এরকম শোনা গেছে নেট সেটের প্যাটার্নে, তো তাতে করে আমি পিটি দেওয়ার পর কোনটায় বসবো, 9-10-এ বসবো না 11-12-এ বসবো? মোস্ট প্রবাবলি আপনি দুটোতেই বসতে পারছেন, একদিনে হয়তো 2টো পরীক্ষা হবে না, সাঁওতালি মিডিয়ামে হয়নি, একই ব্যাপার। তো সেই জন্য আপনি দুটোতেই বসতে পারছেন, দুটোতে যেমন বসছেন তেমন
দুটোর যে সিলেবাস, লাইফ সায়েন্সের ক্ষেত্রে দুটোর যে সিলেবাস, সাবজেক্টের বলছি, সিলেবাস কিন্তু সেম থাকবে, মানে অলমোস্ট গায়ে গায়ে থাকবে, খুব হাইফাই পার্থক্য হবে না, সিলেবাস একই থাকবে, কোশ্চেনের মান কিন্তু আলাদা আসবে। শুধু লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলছি, এটা তাও প্রেডিক্টেবল, আমি এখনও সিলেবাস হাতে পাইনি। তো যেটা মনে হয় যে এখন এই জায়গাটা থেকে আপনারা শুরু করুন, যে 11-12টা আগে বাড়িতে পড়ুন, খুব ভালো করে পড়ুন, এবং যারা কেটে যাবে আমাদের পিটির পরে তারা কিন্তু এই সাবজেক্টেই কেটে যাবে, ঠিক আছে? পিটিতে কাটবে না, পিটিতে খুব হাইফাই ধরনের কোশ্চেন আসবে না। যারা একটু গাইডেন্সে থাকবেন, প্রপার গাইডেন্সে থাকবেন, মানে যারা পড়াচ্ছেন তাদের সঙ্গে একটু টাচে থাকবেন, ডেইলি ক্লাস করবেন। এখন তো অনলাইন সব থেকে বেশি চর্চিত এবং মনে হয় সুবিধাজনকও। তো অনেকেই আছেন যারা হয়তো, মানে যারা আমাদের কাছে পড়েন তাদের মধ্যে এরকম দেখেছি যে অনেকেই হয়তো টাইম বের করতে পারেন না পড়ার জন্য। এবারে টাইম বের করতেই হবে, কিছু করার নেই, মানে ডু অর ডাই মতো ব্যাপার। এবং মোস্ট প্রবাবলি হয়তো মানে আপনি আপনার জীবনে একবারই পরীক্ষাটায় বসতে পারবেন, মোস্ট প্রবাবলি, জানি না তারপর কি হবে। আশা করা যায় যে পরীক্ষাটা আবার হবে। তো সেই পরীক্ষা যেন আর দিতে না হয়, এবারেই যেন পাওয়া যায়, সেইভাবে পড়াশোনা করতে হবে। তো তাতে করে আমার মনে হয় যে একটু টাচে থাকবেন, ডেইলি ক্লাস অ্যাটেন্ড করবেন, লাইভ ক্লাস অ্যাটেন্ড করবেন। এখন রেকর্ডিংয়ের সুবিধা থাকে, যারা আজকের যে ক্লাসটা চলছে এটাও রেকর্ডিং চলছে, তো রেকর্ডিং যারা ক্লাসে জয়েন করতে পারছে না তারা রেকর্ডিং অবশ্যই দেখতে পাবেন। কিন্তু সেখানে সমস্যা যেটা হয়, ডিরেক্ট কিন্তু কোশ্চেন করা যায় না। তো ডিরেক্ট কোশ্চেনটা খুব দরকার, এবং টাচে থাকাটা সব থেকে বড় ব্যাপার। লাইভ ক্লাস করলে তবে কিন্তু টাচে থাকা যায়। অবশ্যই লাইভ ক্লাস করুন, এটা আমার সাজেশন। আর আরেকটা ব্যাপার হলো যে অনেকে আছে ম্যাথের ক্ষেত্রে, যেহেতু স্যার ম্যাথের ব্যাপারটা বলছিলেন, অনেকে আছে ম্যাথে উইক, অনেকে নয় বেশিরভাগ স্টুডেন্ট। আর্টস কমার্সে খুব একটা উইক হন না, আর্টসের ক্ষেত্রে মেজরিটি তারা অনেক দিন ম্যাথ ছেড়ে দিয়েছেন। সায়েন্সের ক্ষেত্রে বায়োসায়েন্স বা জিওগ্রাফি নিয়ে যারা যারা পড়েছেন তাদের ক্ষেত্রে জিওগ্রাফি খুব একটা হবে, জিওগ্রাফিতে হয়তো কিছু টুকটাক ম্যাথ থাকবে। তো আর্টসের ক্ষেত্রে কিন্তু এটা খুব হয়, বায়োসায়েন্সের ক্ষেত্রেও খুব হয়। তো ম্যাথে উইক মানে এরকম নয় যে আপনি একেবারেই ম্যাথ পারবেন না। আপনাকে তাহলে একটু ক্যাটাগরাইজ করে নিতে হবে যে কোন কোন ম্যাথে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কোন কোনটায় করছেন না, সেটা স্যার গাইড করবেন। তাহলে সেইভাবে আপনি ক্যাটাগরাইজ করে যেগুলো আপনি কমফোর্টেবল, যেগুলো আপনি পারেন, সেই ম্যাথগুলোর উপরে বেশি জোর দেবেন। আর না পারার সংখ্যাটাকে একটু পারার দিকে কনভার্ট করবেন, তাহলে অনেকটা হয়ে যাবে। জিকের ক্ষেত্রে বলবো, টোটাল যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তো কিছু বলার নেই, যা ঘটছে তাই। এবং ধরে নিন পরীক্ষার 6 মাস আগেরটা পড়লে খুব ভালো হয়, 1 বছর আগেরটা পড়লে আরও ভালো হয়, ঠিক আছে? পিএসসির যা নিয়ম আর কি। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স গেল, কিন্তু আমার ওটা কথা না, আমার কথা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের পোর্শনে কিন্তু অনেক প্রশ্ন আসবে। ধরুন বাল্বকে আবিষ্কার করেছে, ঠিক আছে, সায়েন্সের ক্ষেত্রেই বলছি, ক্রোমোজোমকে আবিষ্কার করেছে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে আবার কিরকম নলেজের ব্যাপার, হ্যাঁ, মানে আপনি যেটাই পড়বেন সেটা ছাড়াও আরও অনেক প্রশ্ন থাকবে। তো সেই নলেজটা কিন্তু বাড়াতে হবে, এবং সেটার জন্য একটু ভালো নোটস দরকার, হ্যাঁ, বা একটু, আমি মানে এই কারণেই গাইডের কথাটা বলছি। দেখুন বই তো বাজারে 1000 একটা কিনতে পাওয়া যায়, আপনি চাইলে যত রকম বই আছে সব কিনতে পারবেন, কিন্তু সব পড়তে পারবেন না। তার মানে আপনাকে ওখানে কিন্তু ভেঙে দিতে হবে যে আপনি কোনটা পড়বেন, কোনটা পড়বেন না, কোনটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো সেই কাজটা হচ্ছে আমাদের কাজ, তো সেই জায়গাটা আমাদের উপর আপনারা ছেড়ে দেবেন। এবং প্যারালালি পিটির সঙ্গে সঙ্গে কম্পালসারি বাংলা ইংলিশ মোস্ট প্রবাবলি কেন হচ্ছেই না, ওটা তো গেল। মেন যে জায়গাটা হচ্ছে সাবজেক্টটার দিকে ফোকাস করুন, ঠিক আছে? এখন থেকে ফোকাস করুন। কবে নোটিফিকেশান বেরোবে তবে আমি পড়াশোনা শুরু করব, এরম যদি এখানে কেউ থেকে থাকেন বা কেউ রেকর্ডিং শুনছেন, তাহলে কিন্তু এসএসসিটা তার জন্য নয়। আপনাকে এসএসসি যদি ক্র্যাক করতে হয় তাহলে আপনাকে এখন থেকে বা আরও আগে থেকে পড়াশোনা শুরু করার কথা। যদি আপনি শুরু করেন খুব ভালো কথা, যদি আপনার মনে হয় যে এখন আমি শুরু করিনি, তাহলে আজকের থেকেই শুরু করুন। সময় হাতে যা আছে, যতদূর আমরা প্রেডিকশান করছি বা শুনছি যার দিক থেকে, ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ হয়তো পরীক্ষা হতে পারে, আর 2-1 মাসের মধ্যে হয়তো ফর্ম বেরোতে পারে। ফর্ম ফিল আপ যখনই হোক আমাদের কিছু যায় আসে না, ফর্ম বেরোলেই আমরা ফর্ম ফিল আপ করে নেব। তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে? তো সাবজেক্ট কিন্তু আমি এই কারণেই বারবার জোর দিচ্ছি। হ্যাঁ, বলুন।
বলছিলাম যে যদি 9-10 এর জন্য যদি আমি ফর্মটা ফেলি, তবেও কি আমাকে ওই 11-12 এর বইটা এখন থেকে দেখতে হবে, না 9-10 এর বইটা? অবশ্যই অবশ্যই 11-12 দেখতে হবে, অবশ্যই 11-12 দেখতে হবে, মানে এটা একটা স্ট্যান্ডার্ড বই। কারণটা বলছি, আমি একটু না আমার ভিডিওটা অফ করছি, আপনাদের একটা স্ক্রিন শেয়ার করে একটু দেখাবো, 1 মিনিট। আর আপনারা না একটু ফোনটাকে মানে পাশাপাশি করে নেবেন, সুবিধে হবে তাতে, মানে পুরো স্ক্রিনটা দেখতে পাবেন। আচ্ছা, একটা জিনিস বলি যে মানে যে সিলেবাসটা, আমি লাইফ সায়েন্স বলছি কিন্তু অন্য সিলেবাস আমি ঠিক বলতে পারবো না। লাইফ সায়েন্স বা ধরুন বায়োলজি, প্রায় সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সব সাবজেক্টের ক্ষেত্রে প্রায় প্রযোজ্য। তো এখানে আমাদের যে সিলেবাসটা অ্যাকচুয়াল থাকবে সেটা হলো লাইফ সায়েন্সের ক্ষেত্রে জুলজি থাকবে, বটানি থাকবে, এবং তার সাথে সাথে ফিজিওলজি থাকবে, অ্যানিম্যাল ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি যেটা, সেটা বোটানির মধ্যে ইনক্লুড হবে, মানে এটা অ্যানিম্যাল না, হিউম্যান ফিজিওলজি, ঠিক আছে। তো এই 3টে পার্ট থাকবে, বা 3টে পার্ট থেকে 100 কি করে কভার করবে ওরা বুঝে নেবে। মোস্ট প্রবাবলি জুলজি বটানিতে একটু বেশি মার্কস থাকবে, হিউম্যান ফিজিওলজি থেকে হয়তো কম্পারেটিভলি কম, মানে এরকম আর কি থাকতে পারে, ধরুন 35 আর 30 এরকম একটা কিছু হয়তো থাকতে পারে, জানি না, সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। তো এখানে 2016 যে সিলেবাসটা আপনারা অনেকেই পেয়েছেন হাতে, সেখানে দেখবেন একটির ওপর লাইফ সায়েন্স লেখা আছে, একটির ওপর বায়োলজি লেখা আছে। তো লাইফ সায়েন্সটা হচ্ছে 9-10 এর জন্য ছিল, ঠিক আছে, নবম দশমের জন্য ছিল, আর বায়োলজিটা হচ্ছে একাদশ দ্বাদশের জন্য ছিল। তো এবার মুদ্রা কথা যেটা, যে এই টোটাল এন্টায়ার সিলেবাসটা কিন্তু সেম ছিল দুটোর ক্ষেত্রে, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে টোটাল সিলেবাসটা কিন্তু সেম ছিল, এটা অনেকে দেখেননি, আজকে দেখবেন টোটাল সিলেবাসটা কিন্তু সেম ছিল, এখনও তাই থাকবে, আমি বলে দিচ্ছি। সেই সিলেবাসটা কিসের ওপর ভিত্তি করে, একটু এমএসসি স্ট্যান্ডার্ড, একটু এমএসসি ঘেঁষা, মানে প্রপার বিএসসি সিলেবাস নয়, একটু এমএসসি ঘেঁষা, একটুখানি, খুব বেশি না। ম্যাক্সিমাম সিলেবাস যেটা থাকবে সেটা বিএসসি থেকেই থাকবে। বিএসসির অনার্স এবং পাস, মানে আমরা যেটাকে জেনারেল বলি, এই সিলেবাস থেকে থাকবে 80%, আর এমএসসি থেকে থাকবে 20%। এটা 9, 10, 11, 12 দুটোর জন্য বলছি। এবারে দেখুন যে তাহলে আমরা পড়বো কি করে। অনেকেই আছে যারা হচ্ছে পাসের স্টুডেন্ট, তারা তো এমএসসি করেনি, তারা তো এমএসসি সিলেবাস জানেন না। আমি একটা জিনিস বলছি, যারা এমএসসি করেছে তারা জানে যে অনার্সের সিলেবাস আর পাসের সিলেবাস মোরাললেস সেম হয়, এটা আপনারা সবাই জানেন। এমএসসি সিলেবাসে গিয়ে কি হয়, টপিকগুলো ডিটেলিং বাড়ে, এবার টপিকগুলো ডিটেলিং বাড়লে ইউনিটে ভাগ হয়, সাব টপিক চলে আসে, কিন্তু মূল টপিক একই থাকে, তাই তো। তো মূল টপিক এখানেও একই থাকবে। কোশ্চেনের যে প্যাটার্নটা হবে, এটাও একটা কিছু, আমাকে মনে হয় কালকেরই ফোন করেছিলেন একজন, আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার আমি কিন্তু 9-10 এর জন্য আপনার কাছে পড়তে চাই। আমি বললাম আমি যেটা পড়াই সেটা 9 থেকে 12 এর জন্য পড়াই। সে বললো না, আমি স্যার 11-12 বসবো না, কারণ আমার পাস আছে, আমি 9-10 এর জন্য বসবো। আমি আবারও বলছি, 9 থেকে 12 পুরোটার জন্য সিলেবাস একই, কোশ্চেনের প্যাটার্নটা আলাদা। একটার কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটু হাই হবে, স্বাভাবিক, সেটা 11-12 এর জন্য, আর একটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটু লো হবে, স্বাভাবিক, সেটা 9-10 এর জন্য। কিন্তু সিলেবাস যেটা সেটা সেম থাকবে। পিটি কোয়ালিফাই করার পর আমাদের হাতে সময় থাকছে না, সেদিন বা তার পরের দিনই পরীক্ষা হচ্ছে। তো পিটির পাশাপাশি এখন থেকে আপনারা কিন্তু যার যা সাবজেক্ট সেটা একদম গাইড করবেন, এমন কারুর কাছে আপনারা গাইড নিন। বাড়িতে পড়ে কিন্তু পিটি বা সাবজেক্ট কোনোটা কোয়ালিফাই করতে পারবেন না। এরপর যেটা আছে ডেমো ক্লাস, ইন্টারভিউ, সেই জায়গাটা আপনারা আগে যান, তখন সেই ব্যাপারে বলবো। তবে একটা খুব ছোট্ট ব্যাপার বলছি, যে ডেমো ক্লাসের জন্য যারা টিউশন করেন, ঠিক আছে, প্রাইভেট টিউশন তো সবাই কম বেশি করেন, হাত খরচটা অন্তত মিনিমাম তুলতে হয়, তারা ডেমো ক্লাস নিয়ে ভাববেন না। যারা টিউশন করেন, যারা করেন না, ঠিক আছে, যারা টিউশন করেন না, একটু চেষ্টা করুন একটা বাচ্চাকে অন্তত পড়ানোর, মিনিমাম একটা বাচ্চাকে পড়ানোর। এটুকু যদি এখন করে রাখেন, এটাই আপনার ধরুন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তারপরে ওখানে গিয়ে স্বাভাবিক একটু তো ঘাবড়ে যাবেন, সেখানে স্টুডেন্ট হয়তো থাকবে, স্টুডেন্টের সাথে সাথে মানে যারা কেবি, একলব্য, আর্মি পাবলিক স্কুল এইসবে গিয়েছেন তাদের একটু অভিজ্ঞতা আছে। যারা জাননি বা এইসব সম্বন্ধে জানেন না, খুব শর্টে বলছি যে আমাদের সিটেট দেওয়ার পর দুটো সেকশন খুলে যায়। আমি খুব সহজ করে বলছি, একটা হচ্ছে প্রাইমারি সেকশন, একটা আপার প্রাইমারি সেকশন। তো এই দুটোর জন্য সিটেট লাগে।
এবং এরপর সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয় এবং কন্ট্রাকচুয়াল হিসেবে নেওয়া হয়। তো তার লাস্টে ডেমো ক্লাস দিয়ে তারা আর কি নেন। 11-12 ক্ষেত্রে সিটেট লাগে না, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে বিএড কম্পালসারি। ঠিক আছে, আমাদের এখানেও বিএড কম্পালসারি আপনারা জানেন। তো সেই ডেমো ক্লাসের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি, বা যারা কোনোভাবে এই সমস্ত স্কুলেতে যুক্ত, কেন্দ্রীয় বিদ্যালয় বলুন, একলব্য বলুন, আর্মি পাবলিক স্কুল বলুন, এরকম যে সমস্ত সেন্ট্রালের স্কুলগুলো রয়েছে তাতে যারা যারা যুক্ত আছেন তারা জানেন যে সেখানে কিন্তু এই ডেমো ক্লাসটার ওপর ভালোই জোর দেওয়া হয়। এখানেও কিন্তু আপনার ডেমো ক্লাসের ওপর জোর দেওয়া হবে, তবে সেটা অনেক পরে। তার আগে আমাদের মূল যে দুটো জিনিস সেটা হচ্ছে পিটি এবং মেন্স। তো এই দুটো জায়গা আপনাকে কোয়ালিফাই করতে হবে। পিটি কোয়ালিফাই ইন নেচার বলা হচ্ছে, মেবি এখানে কাট অফ আসবে কোয়ালিফায়ার থেকে, হয়তো কাট অফটাই আসার সম্ভাবনা বেশি, যেহেতু আপনাদের কম্পিটিটার অনেক বেশি অন্যান্য পরীক্ষার তুলনায়। এই পরীক্ষায় কম্পিটিটার অনেক বেশি। আর পাশাপাশি হচ্ছে মেন্স, পিটি কোয়ালিফাই করার পর যেটা আপনি দিতে পারবেন বা তার খাতা দেখা হবে যদি আপনি পিটি কোয়ালিফাই করেন। এবং এই দুটোর ক্ষেত্রে এমসিকিউ প্যাটার্ন থাকছে, দুটোই এমসিকিউ থাকছে, মানে দুটোর স্ট্যান্ডার্ড সেম নয়, সম্পূর্ণ আলাদা স্ট্যান্ডার্ড। পিটির ক্ষেত্রে আপনার একাধিক সাবজেক্ট, সেই জন্য স্ট্যান্ডার্ডটা লো। মেন্সের ক্ষেত্রে একটাই সাবজেক্ট, সুতরাং স্ট্যান্ডার্ডটা হাই। এবারে আমি একটু শর্টে বলছি, মেন্সে আপনাকে, পিটিতে আপনাকে ধরুন, আমি লাইফ সায়েন্স থেকেই একটা প্রশ্ন বলি, আমি যেহেতু লাইফ সায়েন্স পড়াই, একটা প্রশ্ন বলছি, ডেমো প্রশ্ন বলছি। ধরুন টায়ালিন একটা উৎসেচক, ঠিক আছে, টায়ালিন। তো এই টায়ালিন উৎসেচকটা কোথা থেকে খরিত হয় অথবা কোথায় কাজ করে, অথবা এর অন্য কোনো যদি নাম থাকে সেটা আপনার পিটিতে আসবে। বোঝা গেল? টায়ালিন উৎসেচকটা কোন গ্রন্থি থেকে খরিত হয়, বা সেটা কোথায়, কোন খাদ্যদ্রব্যের ওপর কাজ করে, কোন সাবস্ট্রেটের ওপর কাজ করে, কি প্রোডাক্টে ভাঙে, এই ধরনের প্রশ্ন আপনার আসবে। যদি সাবজেক্টে বা মেন সেই টায়ালিন থেকে প্রশ্ন আসে, তাহলে টায়ালিনের মধ্যে যে কেমিক্যাল স্ট্রাকচার আছে সেই কেমিক্যাল স্ট্রাকচার থেকে প্রশ্ন আসবে। বুঝা গেল? দুটোর ডিফারেন্সটা অনেক বেশি। তো যারা লাইফ সায়েন্স তারা বা বায়োলজি তারা বুঝতে পারছেন যে এই এর কেমিক্যাল স্ট্রাকচার ব্যাপারটা কি, কিন্তু যারা ধরুন আর্টসের আছেন বা জিওগ্রাফি আছেন, মানে কমার্সের আছেন, তো তাদের ক্ষেত্রে হয়তো এই মেন্সের প্রশ্নটা আপনারা বুঝতে পারলেন না। আপনারা আপনাদের সাবজেক্টে কমফোর্টেবল, আপনি আপনার সাবজেক্টটা বুঝতে পারবেন। তো সেই জন্য বলছি যে একই জিনিস দু জায়গায় আসতে পারে, সিলেবাসে হয়তো একই রকম ধরনের জিনিস আছে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। যার জন্য আমার সাজেশন, দেরি করবেন না, যেটা করবেন অলরেডি আপনারা পড়াশোনার মধ্যে আছেন অনেকেই, যারা আছেন, যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্টেও আছেন, আমি এরকম অনেক স্টুডেন্টকে জানি যারা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করছে। এবারে যারা ভাবছেন যে না এখনও যে সময়টা আছে, স্যাররা তো বলছেন যে আমরা চেষ্টা করলে পাবো, এবং সবথেকে বড় কথা চেষ্টা করলে পাবো এটা ভেবে লাভ নেই, আমাদের পেতেই হবে, কারণ এটার পর আর কোনো চেষ্টার বোধহয় অপশান থাকবে না। তো এইরকম যারা আছেন তাদের কিন্তু একদম ডু অর ডাই এইরকম ব্যাপারে এসে গেছে, পিঠ কিন্তু দেয়ালে ঠিক ঠেকে গেছে। তো এবার কিন্তু আপনাকে মানে সেইভাবে লেগে পড়ে থাকতে হবে, ঠিক আছে? এবার যদি কোনো কোয়ারি থাকে আপনারা বলতে পারেন। সব কিছু ওরিয়েন্টেড, একদম টোটাল এসএলএসটি ওরিয়েন্টেড, আপনার যা কোয়ারি আছে পুরো ব্যাপারটা বলতে পারেন। আমি লাইফ সায়েন্সের ক্লাস নেবো, এর মধ্যে একটা, বা ফিজিক্যাল সায়েন্সে কোনো একটা নিতে পারি, সেটা আপনাদের জানিয়ে দেবো আমি। মানে স্যার আমি লাইফ সায়েন্স দেবো আর কি, তাহলে আমরা কোনটা পড়বো, মানে বিএসসি বইগুলোই পড়তে থাকবো, না 11-12 পড়ে তারপরে বিএসসি? বেশ আমি অ্যাকচুয়ালি অনেকেই আমাকে বলেছিল যে স্যার সাবজেক্টের ডেমো ক্লাস, অ্যাকচুয়ালি দেখো সাবজেক্টের ডেমো ক্লাস হয় মানে এটা করানো সম্ভব নয়। তার কারণ হলো এত হিউজ সিলেবাস, এটা আমাকে এখন শেষ করতে হবে মোটামুটি ধরে নিন যে অক্টোবরের মধ্যেই, কারণ নভেম্বরে কিন্তু আমাকে পরীক্ষা নিতেই হবে, ঠিক আছে? পরীক্ষা না নিলে কে কী তৈরি হয়েছে আমি কিচ্ছু জানতে পারবো না। আচ্ছা, আমি দুটো জিনিস বলছি, যদি 2 নম্বরের কোশ্চেন হতো আমি বলতাম হ্যাঁ আপনার হাতের কাছে যা বই আছে আপনি সেটাই পড়ুন, কিন্তু যেহেতু এমসিকিউ এসে গেছে, এমসিকিউ এর প্যাটার্ন, যে কোশ্চেনের প্যাটার্ন, সেই কোশ্চেনের প্যাটার্নে অনেক বেশি টাইম কনজিউম হবে। যেমন আমি বলছি, একরকম প্রশ্ন আসতে পারে অ্যাসার্টেশন, একটা সেন্টেন্স থাকবে অ্যাসার্টেশনের, একটা থাকবে রিজনিং, ঠিক আছে? রিজনিং। এবারে এখান থেকে অপশান থাকবে এরকম, এতে বলবে যে অ্যাসার্টেশন এবং রিজনিং দুটোই ট্রু, ঠিক আছে? বিতে থাকবে অ্যাসার্টেশন ট্রু, রিজনিং ফলস,
সিতে থাকবে অ্যাসার্টেশন ফলস, রিজনিং ট্রু। ডিতে থাকবে অ্যাসার্টেশন এবং রিজনিং দুটোই ফলস। ঠিক আছে, এইবার আমাকে এইটা পড়ে এর মধ্যে ক্যাটাগরাইজ করতে হবে। আরও টাফ কোশ্চেন হতে পারে, এটা আমি 9-10 লেভেলে বললাম। আর একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো যে ডি হলো তো ইতে আমরা একটা পাবো যে অ্যাসার্টেশন ফলস, সরি অ্যাসার্টেশন ট্রু, অ্যাসার্টেশন ট্রু, রিজনিং হচ্ছে ফলস, সরি 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 রিজনিংও হচ্ছে ট্রু, রিজনিংও হচ্ছে ট্রু, কিন্তু এই রিজনটা এই অ্যাসার্টেশনের নয়। বুঝতে পারলাম? মানে দুটোই ট্রু কিন্তু দুজনের কারেক্ট এক্সপ্লেনেশন নয়। এইরকম ধরনের কিছু কোশ্চেন আসবে। আর একটা আসতে পারে, আমরা করেছি অনেকেই কলম মেলানো, কস্তম্ভ খস্তম্ভ মেলানো। তো কলম আমরা কিরম করেছি, একটা হচ্ছে কলম 1, একটা হচ্ছে কলম 2। ঠিক আছে, এখানে আমার ABCD করে আছে, ABCD করে আছে, এখানে ধরে নিচ্ছি যে ক্যাপিটাল ABCD করে আছে। এরকম ধরনের কোশ্চেন করেছি, তাই না? এবার এগুলোকে মেলানোর ব্যাপার থাকে। এখন যেটা ইনক্লুড হতে পারে, এই কলমটা তো খুব সময় লাগেই, তাই না? প্রচুর সময় লাগে। এখন হতে পারে কলম 3 ইনক্লুড হতে পারে, যেটা আরও টাফ মানে আমি টাফ বলছি না, যদি কারোর কনসেপ্ট থাকে সে কিন্তু অ্যান্সার দিতে পারবে, কিন্তু টাইম কনজিউমিং, যার জন্য প্র্যাকটিস সেট হচ্ছে মাস্ট। যদি মানে কেউ প্র্যাকটিস সেট না সলভ করে শুধু পড়ে যায়, এটা বিরাট বড় বোকামি হবে। এবং MCQ এর ক্ষেত্রে আমি বলবো যে কোনো বই সাফিসিয়েন্ট নয়। ঠিক আছে, কোনো বই সাফিসিয়েন্ট নয়, কারণ MCQ যে কোনো বইয়ের যে কোনো জায়গা থেকে দিতে পারে। আমরা যেহেতু টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত এবং যারা আজকের ক্লাসের ওপারে আছে তারা যুক্ত হবে, আশা করি আমাদের মধ্যে এইটুকু বোধ আছে যে একটা টাফ পরীক্ষা যদি হয়, আমাকে যদি প্রশ্ন করতে বলা হয় বা আপনাকে যদি প্রশ্ন করতে বলা হয় এবং বলা হয় যে প্রশ্নটা খুব টাফ করতে, আইদার আমাকে ল্যাঙ্গুয়েজটা টাফ করতে হবে অথবা আমাকে ইনফরমেশনটা এমন জায়গা থেকে দিতে হবে যে ইনফরমেশনটা আমার স্টুডেন্ট জানবে না। এই দুটো পদ্ধতি আছে। ল্যাঙ্গুয়েজ টাফ করে প্রশ্নটা আমি বুঝতে দেবো না যে কী বলতে চাইছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এমন কিছু ইনফরমেশন তার কাছে চাইবো যেটা সে জানবে না, তার জন্য আমাকে কী করতে হবে, বই খুঁটিয়ে মানে প্রশ্ন করতে হবে। তো ল্যাঙ্গুয়েজটা বেশি করা যায় না, একটা দুটো করা যায়, তারপর থেকে আর নিজেরা আমরা করতে পারবো না, কিন্তু ওই বই খুঁটিয়ে প্রশ্ন এটা আমরা করতে পারবো। তো যার জন্য আমি বলবো যে পার্টিকুলার কোনো বই আমি এখন আর সাজেস্ট করতে পারবো না, কিন্তু হ্যাঁ হাতের কাছে যে বইগুলো রেখে পড়তে হবে সেটা হলো যে 11-12 যে ইংলিশ ভার্সন বইগুলো আছে, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে বলছি, আমি অন্য কোনো সাবজেক্ট নয়, যারা অন্য সাবজেক্ট আছো তারা তাদের মানে পার্টিকুলার যে টিচার আছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, তারা নিশ্চয়ই বলবেন। বায়োলজির ক্ষেত্রে মেন যে আমার 11-12 যে বইগুলো আছে, অনেক বই আছে, আমি এই মুহূর্তে কোনো নাম বলছি না, অনেক বই আছে, বাজার চলতি যা বই সব বই ভালো, কোনো বই খারাপ না, খারাপ বই হলে সে বই বিক্রি হয় না। তো এই বইগুলোই আমাদের হচ্ছে প্র্যাকটিস সেটের জন্য, বা প্র্যাকটিস সেট না মানে কনফিউশন মানে সাবজেক্টের যে নলেজ সেটা ক্লিয়ার করার জন্য প্রাইমারি। সেকেন্ডারি হচ্ছে BSc লেভেলের বইগুলো। এখন কোনো একটা স্টুডেন্টের যদি জুলজি অনার্স থাকে, ধরে নিচ্ছি জুলজি অনার্স থাকে, তাহলে সে কি বোটানি সম্বন্ধে ভালো জানবে? নিশ্চয়ই জানবে না। ফিজিওলজি সম্বন্ধে ভালো জানবে, হ্যাঁ একটু জানবে যেহেতু তার জুলজি ব্যাকগ্রাউন্ড। আবার কোনো একটা স্টুডেন্ট ধরে না বটানি অনার্স, তো সে ফিজিওলজি এবং জুলজি কিচ্ছু জানবে না, তাই না? তাহলে তার যে অনার্সের বই, BScর যে বই, শুধু সেই BScর বই যদি সে পড়ে, শুধু তার নিজের সাবজেক্টের হবে না, তাকে আলাদা বই জোগাড় করতে হবে, পাস কোর্সের বই মিনিমাম, কারণ সে অনার্সের বই তো একটা হয় না। আমরা সবাই বুঝি যে মানে স্কুল লেভেল পর্যন্ত ঠিক আছে একটাই বই সব কভার করে, কিন্তু BScতে বিশেষ করে অনার্স যারা আমরা আছি তাদের ক্ষেত্রে একটা বই বলে কিছু হয় না, বিভিন্ন পেপারের ওপর আলাদা বই থাকে, সব বই কেনা সম্ভব নয়, সব বই কিনলেও পড়া সম্ভব নয়। তো আমি এই জায়গাটা বলবো, শুধু এখানে না পিটির জন্য বলবো, এক গাদা পড়ে কিন্তু লাভ নেই, এটা ব্রেনকে প্রেশার দেওয়া। প্রচুর পড়ছি দিন রাত পড়ে যাচ্ছি, কিন্তু আমার যদি কাজে না লাগে তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। ঠিক আছে, আমি এই কারণেই চাইছি, বা অন্য স্যার ম্যাডামরাও চাইছেন যারা পড়ান SLSTর সঙ্গে আমাদের যে টিম যারা আছেন তারা চাইছেন যে একটা প্রপার নোটস বানাতে, সেটা পিটির জন্য এবং প্যারালালি সাবজেক্টের জন্য। এরকম নয় যে সেই নোটসটাই সব, কিন্তু সেই নোটসটাই হচ্ছে প্রথম, সেখান থেকেই হচ্ছে পড়তে হবে। একটা মোটা বই হাতে ধরিয়ে দেওয়ার থেকে একটা স্টুডেন্টকে আমি যদি একটা গাইডলাইন ধরিয়ে দিই,
যে তুমি বুঝে নাও, বুঝে অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, আমরা কি জানি? আমরা জানি 1 আর 1 2 হয়, সরি 1 আর 1 2 হয়, তাই তো? এটা আমরা সবাই জানি। তো এইটা কি করে হয় আমি যদি শিখিয়ে দিই, তাহলে কেউ 2 আর 2 4টাও নিজেরা করতে পারবে, তাই না? তো এখানে হচ্ছে সেই ব্যাপারটা আমরা যেটা চাইছি, বা স্যারও ক্লাস নেবেন, স্যারও হয়তো ডিটেলসে বলবেন, স্যারও নেবেন, আরও অন্যান্য সাবজেক্টের যারা টিচার আছেন তারাও নেবেন, তারা নিশ্চয়ই বলবেন আপনাদের যে পড়ার কিছু স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারলে, পড়তে তো প্রচুর হবে, সেটা সবাই বুঝি আমরা, এটা তো আর এইচএস বা গ্র্যাজুয়েশন নয় জাস্ট পাশ করে গেলাম। অনলাইন পরীক্ষা এখন চারদিকে খুব বিখ্যাত, ছেলেমেয়েরা আজকাল মানে মিছিল করছে অনলাইন পরীক্ষা মানে করতে হবে, সেরকম জায়গায় তো আর আমরা নেই, আমাদের জায়গাটা পুরোপুরি অন্যরকম। তো আমরা যেটা করতে পারি সেটা হলো, মেন যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। হ্যাঁ, একটা বই কিনে নিলাম, বাজার থেকে কিনে আনলাম, শুনেছি অমুক স্যার বলেছে, অমুক দাদা বলেছে, অমুক দিদি বলেছে যে এই বইটা নাকি পড়লে এসএসসিতে চান্স পাওয়া যায়। সেই বইটা এনে আমি দুদিন ওল্টালাম, যেটা সবার হয়, আমি বলছি এটা খুব কমন জিনিস, মানে স্টুডেন্টরাই আমাদের বলে যে স্যার এরকম কিনে আনলাম, কিনে আনার পর দুদিন পড়লাম, তারপর স্যার আর ভালো লাগছে না, আর ইচ্ছে করছে না। এইভাবে হবে না, ঠিক আছে? এইভাবে হবে না। একজন তোমাদের আপনাদের মধ্যে জিজ্ঞেস করছিলেন যে অঙ্ক কোথা থেকে প্র্যাকটিস করবেন। স্যার অবশ্যই গাইড করবেন, স্যার প্র্যাকটিস সেট দেবেন। এছাড়াও আপনারা অন্য যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু দেখতে হবে যে আপনি যে বই থেকে প্র্যাকটিস করছেন সেই ধরনের প্রশ্ন এসএসসিতে আসে কি না, স্কুল সার্ভিসে আসে কি না। আপনি জিকে প্র্যাকটিস করছেন, হিস্ট্রি প্র্যাকটিস করছেন, ইন্ডিয়ান কালচার প্র্যাকটিস করছেন, আমি বিশেষ করে স্ট্যাটিক জিকের উপর বেশি জোর দিচ্ছি। কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি সেটা প্র্যাকটিস করতে পারেন। কিন্তু কথা হলো সেইটা স্টুডেন্টরা জানবে না, সেই জায়গাটার জন্য আমরা আছি। তাহলে এখানে বই সিলেকশন বড় জিনিস নয়, বড় হচ্ছে কনসেপ্ট তৈরি। বই আমি পড়তেই পারি, মোটামুটি সবাই বুঝি যে হ্যাঁ পাস লেভেলের বই পড়লে সাবজেক্ট হয়ে যাবে, এবং মোটামুটি একটু যদি নোটসগুলো আমরা ফলো করি পিটি হয়ে যাবে, এবং রেগুলার ক্লাস করতে হবে। আমার কথা হলো এই জিনিসটা, আমি এই জায়গায় প্রচণ্ড স্ট্রিক্ট, মানে আমি শুধু না, আমাদের গোটা টিমই খুব স্ট্রিক্ট। কারোর ক্ষেত্রে খুব সমস্যা যদি থাকে অন্য ব্যাপার, কিন্তু রেগুলার ক্লাসটা না করলে যে ঘটনাটা ঘটবে, যে ছেলেটি বা মেয়েটি ভরসা করছে যে না আমি পড়ছি, যখন স্যাররা যখন গাইড করছেন, স্যার ম্যামরা যখন গাইড করছেন, তাহলে আমি নিশ্চয়ই কিছু না কিছু পাবো। এরপর কি হবে যে তার আস্তে আস্তে করে যদি সে ক্লাস করাটা বন্ধ করে বা কোনোভাবে ডিট্যাচমেন্ট যদি চলে আসে, তাহলে কিন্তু তার পাওয়াটা ওই একটা স্বপ্ন থেকে যাবে। তো আমি আপনাদের বারবার একটাই জিনিস বলতে চাইছি, সিলেবাস আপনারা খুব শীঘ্রই পাবেন। মোটামুটি একটা সিলেবাস ধরে নিয়েছেন কি হতে পারে, চাইল্ড সাইকোলজি খুব বেশি হলে ইনক্লুড হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইনক্লুড হওয়ার পর যেন আপনার হাতে সময় থাকে যে আপনি পুরোটা কভার করছেন। এবং কভার মানে পাতা উল্টালে কভার করা হয় না, তার জন্য কিন্তু প্রপার পড়াশোনা করতে হয়, মক টেস্ট দিতে হয়। আপনাকে দেখতে হবে আপনি যে পড়াশোনাটা করছেন সেই পড়াশোনাটা আপনার কতটা কাজে লাগছে। মক টেস্টে দেখা গেল আপনি কাট অফ মার্কের তলায় আছেন, তাহলে আপনাকে এগোতে হবে, সেই কাট অফ মার্কটাকে অন্তত পেরোতে হবে। আপনি প্রথমেই 100 পাবো এই চিন্তা করছেন না, তখন আপনি ভাবছেন যে আচ্ছা 80তে আমার কাট অফ ধরে নিচ্ছি। এখন বিসিএস এর যা ক্রাইটেরিয়া, আমি এমনি নর্মালি বলছি, বিসিএস এ তো বোধহয় এখন 130-50 পেতে হবে, এরকম ব্যাপার 200তে আমি ধরে নিলাম, যেখানে ধরুন আপনাকে 50 পেতে হবে, ঠিক আছে? কিন্তু আপনার কোনো পরীক্ষায় 45-এর ওপর উঠছে না, ঠিক আছে? তাহলে ওই কেন উঠছে না সেটা আপনাকে খুঁজতে হবে। দরকার হলে টিচারদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে যে স্যার আমার এই ব্যাপারে আমি কিছুতেই এর ওপর নাম্বার তুলছি না। আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন কোন কোশ্চেনে আটকাচ্ছেন, এটা আপনার কাজ হলো। তারপরে আপনি কি করলেন যে হ্যাঁ কাট অফ আমি উতরে গেছি, কাট অফ উতরে যাওয়ার পর আপনাকে তাহলে এর পরের স্টেপটায় যেতে হবে যে এবার আমাকে মার্কসটা বাড়াতে হবে, ঠিক আছে? মার্কসটা কিন্তু একটু বাড়িয়ে রাখতে হবে, পিটির মার্কসও বাড়াতে হবে, কারণ সবটা যোগ হবে। এবং মোটামুটি ভ্যাকেন্সি অনেক আছে, হ্যাঁ অনেক ভ্যাকেন্সি আছে, কিন্তু প্যারালালি আমি যেটা বলছি কম্পিটিটরও অনেক আছে, ঠিক আছে? তো সেইটা মাথায় রেখে এগোতে হবে। সেটা যেমন মাথায় রেখে এগোচ্ছেন, পাশাপাশি সাবজেক্টটাও আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আর বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, ওটা বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, মানে পিজি ইউজি আমরা যদি দেখি, মানে ওখানে যে কোশ্চেনের প্যাটার্নটা থাকে দুটোই থাকবে, মোস্ট প্রবাবলি দুটোই থাকবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে 3টে ভাষারই স্কুল আছে, বাংলা মাধ্যম আছে,
হিন্দি মাধ্যম আছে এবং ইংলিশ মাধ্যম আছে। সম্ভবত আপনারা যখন চুজ করবেন তখন সেখানে বাংলা বা হিন্দির অপশানটা বা ইংলিশের অপশানও থাকতে পারে, তবে যতদূর মনে হচ্ছে এমসিকিউ যে কোশ্চেনটা থাকবে সেখানে আপনার দুটো প্রশ্নই থাকতে পারে, ঠিক যেভাবে নিট বা জেই যেরকম প্রশ্ন হয়, যারা বাংলা চুজ করে তার সঙ্গে ইংলিশ থাকে, হয়তো থাকতে পারে, ঠিক আছে। তো আপনি যদি বাংলা বুঝতে না পারেন আপনি ইংলিশ থেকেও দেখে নিতে পারবেন, কিন্তু যারা পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, ধরুন আপনি ইংলিশ চুজ করলেন, তাহলে কিন্তু বাংলা বা হিন্দির অপশানটা আপনাকে হয়তো দেবে না। ঠিক আছে। হ্যাঁ বলছিলাম, আপনি বলেছিলেন যে ওই 11-12 ইংলিশ মিডিয়ামে বইগুলো পড়তে, তো আমি যেহেতু বেঙ্গলি মিডিয়ামে, তো আমার কাছে বেঙ্গলি মিডিয়ামেরই বই আছে 11-12, তো সেটা পড়লে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম কিছু হবে না, কোনো কিছু প্রবলেম নেই। কিন্তু দেখুন, বেঙ্গলি মিডিয়ামের বই মানে কি তো খারাপ নয়, সেখানে নিশ্চয়ই সঠিক ইনফরমেশন থাকে, কিন্তু যে ব্যাপারটার জন্য আমি পড়তে বলেছিলাম যে আমার মানে দেখুন ব্যাপারটা হলো এনসিইআরটি, হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন একটা স্ট্যান্ডার্ড সিলেবাস সেট করে রাখে। সেই স্ট্যান্ডার্ড সিলেবাসটা কিন্তু ধরুন ট্রুম্যান্সের বই, আরিয়ান্তের বই, হ্যাঁ বা এমটিজির বই, এই বইগুলো কিন্তু ফলো করে, তুলনামূলক বাংলা মিডিয়ামরা কম ফলো করে। আমি নিজে রায়মার্টিনের সঙ্গে যুক্ত, আমি জানি রায়মার্টিনের মানে কী ধরনের বই হয়, এবং আপনারাও যারা হয়তো কম বেশি টিউশন করেন আপনারাও জানেন রায়মার্টিনের যে সহায়িকাগুলো হয় সেটা সেই ক্লাসের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা আপনারা জানেন। হ্যাঁ, নলেজ বাড়ানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু সব স্টুডেন্টের জন্য রায়মার্টিনের সহায়িকা অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাই না? এগুলো আপনারা জানেন। তো সেই কারণেই বলছি বাংলা মিডিয়ামের বই মানে খারাপ একেবারেই ভাববেন না, কিন্তু স্ট্যান্ডার্ড বই নয়, এটাই আমি বলতে চাইছি। স্ট্যান্ডার্ড বই নয়, স্ট্যান্ডার্ড বই একটু ইংলিশ মিডিয়ামের বইগুলো স্ট্যান্ডার্ড। আর বলুন, পিটি বা এই সম্বন্ধে কার কি কোয়ারি আছে? স্যার হ্যাঁ বলছি স্যার, আপনি যে সিলেবাসের কথাটা বললেন 11-12 তো আমাদের সময় যে 11-12 এর সিলেবাসটা ছিল সেটার তো অনেকটা চেঞ্জেস হ্যাঁ, এখন এসেছে এখনকার 2014 হ্যাঁ। থেকে 11-12 চেঞ্জ হয়েছে। এখন যে সিলেবাস রয়েছে এই কারেন্ট সিলেবাসই পড়া উচিত। আচ্ছা স্যার, ওটাই কোয়ারি ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমি thank you. বলছি, এটা কিন্তু আমি বলছি সেলফ স্টাডির জন্য, আমি একেবারেই বলছি না 11-12টা সিলেবাস, ঠিক আছে? এটা সেলফ স্টাডির জন্য আমি বলছি, কিন্তু 11-12 সিলেবাস নয়। সিলেবাস আমি বলেই দিয়েছি, এমএসসি এবং বিএসসি ওরিয়েন্টেড যে টপিকগুলো আছে সেগুলোই কিন্তু সিলেবাস। হ্যাঁ স্যার, সেটা জানি। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, আর বলুন কি সমস্যা আছে? আমরা খুব বেশি এক্সটেন্ড করবো না তাহলে। স্যার বলছি জিওগ্রাফির ডেমো ক্লাসটা কবে হবে সেটা কি জানিয়ে দেওয়া হবে? জিওগ্রাফি মানে সাবজেক্টের ডেমো ক্লাস, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা জানিয়ে দেবো, আচ্ছা, সাবজেক্টের ক্লাসগুলো কোথায় হবে, কখন হবে, যদি একটু আরেকবার বলে দেন। আচ্ছা, তো পিটির যে ক্লাসগুলো সেটা আপনারা অলরেডি একটা নোটিফিকেশন মতো পেয়েছেন, আমরা ইউটিউবে একটি ভিডিও করে আপনাদের বলেছিলাম। তো আমরা এই মাসে মানে সামনের যে মাস আসছে জুন মাস, সেই জুন মাসে আপনাদের পিটির সমস্ত ক্লাস এভাবেই নেবো যেভাবে আজকের হচ্ছে, সবাই ক্লাস করতে পারবেন। ডেমো ক্লাস, মেনলি ডেমো ক্লাস আমরা নিচ্ছি, তার কারণ হলো মেজরিটি স্টুডেন্ট কিন্তু সিলেবাস, পড়ার প্যাটার্ন, বই এই সমস্ত জানেন না। আজকেরও অনেকে জানেন না, মানে তারা প্রশ্ন করছেন। ঠিক একইভাবে আগামী দিনও আমরা এরকম কিছু স্টুডেন্ট পাবো যারা এটা করবেন। তো সেই কারণে আমরা পিটির ক্লাসগুলো এভাবেই নেবো, আর সাথে সাথে কিভাবে কি পড়ার পদ্ধতি সেগুলো আমরা বলে দেবো এবং পড়াবো। সাবজেক্টের যে ক্লাসটা আমি বলছি, সাবজেক্টের যে ক্লাসটা আপাতত লাইফ সায়েন্স আমাদের শুরু হয়েছে এবং সেটা জুন মাস থেকেই শুরু হয়েছে। বাকি সাবজেক্ট শুরু হবে এবং শুরু হলেই আপনারা আপডেট পাবেন, যে সাবজেক্টগুলো যখন শুরু হবে সেভাবে আপনারা আপডেট পাবেন। তো এর ক্লাস যেটা সাবজেক্টের ক্লাস যেটা, সেটা ডেমো ক্লাস কিন্তু নয়, সেটা পুরোপুরি পেইড ক্লাস। এবং সেটার জন্য আপনারা অনেকেই বলেছেন যে স্যার মানে একটু পড়ার পদ্ধতি সম্বন্ধে জানবো বা কীভাবে হয় না হয়, তার জন্য আমরা ইউটিউব যে ভিডিওটা আপনাদের পাঠিয়েছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেখানে আপনারা একটু ঝলক দেখেছেন। আশা করি ওটা থেকে একটা ধারণা তৈরি হয়ে যায় যে আপনাকে কিভাবে পড়তে হবে এবং আমরা আপনাকে কিভাবে পড়াবো। তার সাথে সাথে আমরা যেটা করব, জুন মাসে আমাদের সাবজেক্ট তো শুরু হয়ে যাচ্ছেই লাইফ সায়েন্স, পাশাপাশি জুলাই মাস থেকে পুরো পিটিও শুরু হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা পিটির যে ক্লাসের রেকর্ডিং
ক্লাসের নোটস এবং প্র্যাকটিস সেট এই প্রত্যেকটাই আপনাকে প্রোভাইড করব। সেটা আমরা গুগল ড্রাইভে প্রোভাইড করব। ক্লাস শুরু হলে আপনাদের ক্লিয়ারভাবে পুরোপুরি বলে দেওয়া হবে। এবং যারা ক্লাস করছেন বা কন্টিনিউ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একদম প্রথম দিনের ক্লাস থেকে শুরু করে পরীক্ষা দিতে যাওয়ার আগের দিনের ক্লাস পর্যন্ত আপনারা রেকর্ডিং নোটস প্র্যাকটিস সেট আপনার কাছে থাকবে। সেটা কোনোভাবে ডিলিট হবে না, হারিয়ে যাবে না। গেলেও তার রিকভারির ব্যবস্থাটা আমাদের কাছে। এর আগে আমরা যেভাবে ক্লাস নিতাম, অনলাইনের ক্ষেত্রে যেভাবে ক্লাস নিতাম, যারা আমাদের স্টুডেন্ট হয়তো আজকের কেউ এখানে আছেনও, এরকম স্টুডেন্ট আছেন, তো আমরা কি করতাম, আমরা 1 মাসের রেকর্ডিং রেখে দিতাম। মানে ধরুন যদি জুন মাসের ক্লাস হয়, মে মাসের রেকর্ডিং থাকতো, আবার জুলাই চলে গেলে মে মাস ডিলিট হয়ে যেত, জুন মাস থাকতো। এবারে আমরা পুরো প্ল্যানিংটাই বদলে দিয়েছি, যেহেতু পরীক্ষাটা এসে গেছে, একদম দোরগোড়ায় এসে গেছে, সেই কারণে আমরা পুরো প্ল্যানিংটাই বদলে দিয়েছি। ফার্স্ট দিনের ক্লাস থেকে শুরু করে একদম লাস্ট দিনের ক্লাস পর্যন্ত ডেট ওয়াইজ আপনাদের কাছে কিন্তু পুরো প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকবে, ঠিক আছে, যাতে করে ভুলে যাওয়া টপিকগুলো আর একবার রিভাইজ করা যায়। এবং তার সঙ্গে সঙ্গে যদি ডাউট ক্লিয়ারিং ক্লাসের প্রয়োজন হয় সেটা আপনারা ক্লাসে আমাদেরকে বলবেন, আমরা নিশ্চয়ই ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো। এবং তার সঙ্গে প্র্যাকটিস সেটও থাকছে। আমরা এটাও ভেবেছি যে আমরা প্র্যাকটিস সেটও সলভ করাবো আলাদাভাবে। ক্লাস তো নেবই, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেটও সলভ করাবো। যাদের কোয়ারিগুলো আপনারা পাঠিয়েছিলেন তাদেরকে আমরা বলে দিয়েছি যে সাবজেক্টের ক্লাস সপ্তাহে একদিনই হবে, এবং আমার যে ক্লাসটা সাবজেক্টের লাইফ সায়েন্সের ক্লাসটা সেটা কিন্তু শনিবার রাত 8:30 থেকে ধরে নিন 10:30 বা 11:45 বা হয়তো 11টা বেজে যেতে পারে, এরকম একটা ক্লাস হবে। তার সাথে সাথে বুধবার থাকবে আমার প্র্যাকটিস সেটের সলভের একটা পিরিয়ড, তো সেখানে আপনারা প্র্যাকটিস করতে হবে। নেক্সট যারা প্র্যাকটিস করবেন তাদেরই কিন্তু আমরা উত্তর পাঠাবো, যারা করবেন না তাদের কিন্তু আমি কোনোভাবে উত্তর পাঠাবো না, আমি পার্সোনালি পাঠাবো না, ঠিক আছে। যারা খাটবেন আমি তাদের জন্য আছি, যারা খাটবেন না ওই গ্রুপে থাকার মতো এরমভাবে পড়াশোনা করলে হবে না। আমি খুব এই জায়গায় আমি প্রচণ্ড স্ট্রিক্ট, মানে পাওয়াতেই হবে, এই ব্যাপারটা আমার মধ্যে খুব কাজ করে, বরাবরই করে, আজও করছে। এবং আমাদের যে কজন ফ্যাকাল্টি আছেন সবাই এইটা কিন্তু মানে খুব মেনটেন করে। তো সেই জায়গাটা আপনাদের করতে হবে। পিটির ক্লাস আপনাদের যেটা হবে সপ্তাহে 2 দিন হবে। ক্লাসের সংখ্যা আমরা বলছি না, আমরা শুধুমাত্র বলেছি সপ্তাহে 2 দিন হবে। এখানে অনেকে একটু কনফিউশনে আছেন যে স্যার সপ্তাহে মাত্র 2টো ক্লাস, না এটা আমরা বলিনি। কিন্তু আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন আমরা সেখানে বলে দিয়েছি যে না, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। এবারে পিটির ক্লাসের ডেট সেটা কিন্তু ডিক্লেয়ার হয়নি, সেটা আমরা ডিক্লেয়ার করবো আর কয়েকটা ডেমো ক্লাস হয়ে গেলে, ঠিক আছে। নেক্সট পুরো ব্যাপারটা যদি আরও ডিটেলে জানতে হয়, কোর্স সম্বন্ধে যদি জানতে হয়, সেটা আমরা তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের যা কোয়ারি। আমার নাম্বারটাই করলে আমি একটু সাবজেক্টটা ব্যাপারটা ডিটেলসে বলতে পারবো। আর যদি পিটির ব্যাপারে জানার থাকে, আমি অন্তত সাজেস্ট করবো আপনাদের স্নেহজিৎ স্যার, যিনি আজকের আমাদের ফার্স্ট হাফের মিটিংটা স্টার্ট করেছিলেন, আপনারা ওনার সঙ্গে একটু কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। তো তাতে করে কিন্তু আর একটু বেটার আর কি আপনারা ফিডব্যাক পাবেন। আমার সঙ্গে করলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সাজেস্ট করবো পিটির জন্য স্নেহজিৎ স্যারের সঙ্গে একটু কথা বলে নেবেন। স্যার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। বলছি রেমুনারেশন অফ ক্লাসেস, মানে ক্লাসের ফিস কত? হ্যাঁ, এই পুরো ব্যাপারটার জন্যই আপনাদের বলা আছে। দেখুন আপনারা যে ধরনের সোশ্যাল মিডিয়ায় আছেন, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এখানে পুরো ব্যাপারটাই আপনাদের বলা হয়েছে যে আপনারা আমাদের যে 2টো নাম্বার আছে, একটি পোস্টার রয়েছে দেখবেন, হ্যাঁ, তো সেই নাম্বারের মধ্যে যেরকম আমার এখানে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে, এই যে এখানে যে নাম্বারটা দেখা যাচ্ছে, এই নাম্বারগুলো একটু হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের ফিস বা ক্লাস সম্বন্ধে যা কোয়ারি সেগুলো ওখানে আমরা জানিয়ে দেবো। আরেকজন কে বলছিলেন বলুন। স্যার আমি বলছিলাম কি যে নেক্সট যে ডেমো ক্লাসটা মানে পিটির আর কি, অ্যাকচুয়ালি একটু এই হলিডেতে হলে খুব ভালো হয়, মানে এই সানডেতে, কারণ উইকডেজে একটু খুব ব্যস্ত থাকি, তো ওই জন্য যদি, কারণ আমি মিস করতে চাইছি না ডেমো ক্লাসটা, তাই জন্য বুঝতে পেরেছি। আমরা দেখুন আমরা মানে অ্যাকচুয়ালি আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু রবিবারটা অ্যারেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, মানে আমি সোমবারটা করতাম কিন্তু সেটাকে রোববারে অ্যারেঞ্জ করা হয়েছে, এবং টাইমটা একটুখানি সমস্যা হয়ে গেছিলো আজকে, যার জন্য আমরা একটু পিছিয়ে গেলাম। তো আমি যে স্যার ম্যাডামরা ক্লাস নেবেন আমি অবশ্যই তাদের পার্সোনালি রিকোয়েস্ট করবো আপনাদের কথা ভেবে, যাতে করে রবিবার করে ক্লাসটা ডেমো ক্লাসটা হয়। শিডিউল ক্লাস কিন্তু আমি রিকোয়েস্ট করতে পারবো না। তো ওনারা যদি অ্যাভেলেবেল থাকেন, ওনারা যদি ফ্রি থাকেন, অবশ্যই সানডেতে ক্লাস নেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার তাহলে সাবজেক্টের নেক্সট ক্লাসটা কবে হবে?
সাবজেক্টের মানে লাইফ সায়েন্সের ক্লাস এ মাসেই ফার্স্ট শনিবার পড়ছে, ঠিক আছে, ফার্স্ট যে শনিবার পড়ছে সে তখন হবে, মানে জুনের শনিবার মানে 2 তারিখ হবে, 2 তারিখ। স্যার তাহলে প্রবাবলি জিওগ্রাফির মানে পেইড ক্লাস কবে থেকে শুরু হবে? সম্ভবত জুলাই। আচ্ছা, ওকে। স্যার আমার একটা কোয়ারিজ আছে। হ্যাঁ বলছি স্যার, যে মেরিট লিস্টটা পাবলিশড হবে, সেই মেরিট লিস্টে কি আপনার পিটি প্লাস সাবজেক্ট প্লাস ভাইভা প্লাস সবকিছু মিশিয়ে, আপনার একদম সবকিছু মিশিয়ে থাকবে। যে এমনি নয় যে পিটিটা কোয়ালিফাই করলাম তারপরে যে পিটিটা শুধু কোয়ালিফাইং, বাদ বাকি সাবজেক্টটা নিয়ে এখনো ডিটেলস তো আমরা কিছু জানি না, তো ডিটেলস জানলে আমার মনে হয় এই অ্যান্সারটা আমি আর একটু বেটার দিতে পারতাম, কিন্তু যেটা আমার মনে হয় এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয় যে সেখানে প্রত্যেকটা নাম্বারই যোগ হবে এবং পিটির ক্ষেত্রে কোয়ালিফাইং এর বদলে সম্ভবত কাট অফ মার্ক আসবে। আচ্ছা, আর কারোর কোনো কোয়ারি আছে? আচ্ছা, আমরা তাহলে ক্লাস রেকর্ডিংটা, হ্যাঁ হ্যাঁ আপনি বললেন স্যাটারডেতে লাইফ সায়েন্স ক্লাসটা হবে, সেটা কি পেইড ক্লাস হবে না ডেমো ক্লাস হবে? হ্যাঁ, সেটা পেইড ক্লাস হবে। হ্যাঁ, আমরা সাবজেক্টের ক্লাস ডেমো হিসেবে দিতে পারবো না, কারণ সেখানে এফোর্টটা অনেক বেশি থাকে একটা টিচারের, এবং মোটামুটি যা ডাউটগুলো আমরা এই পিটি ক্লাসেতে আমরা বলে দেবো, যাদের যা ডাউট আছে সাবজেক্ট ওরিয়েন্টেডও যদি ডাউট, যেরকম স্যার আজকের ফার্স্ট হাফে পিটি সম্বন্ধে পুরোটাই বলে দিয়েছেন অলমোস্ট, মানে ওর পড়া কিছু থাকার কথা নয়, তো সেই কারণে আমি একটু পিটিটা টাচ করে গেছি জাস্ট, এবং তার সঙ্গে আমি মেনলি সাবজেক্টটার কথাই বলেছি, এবং আমি একটা অল ওভার সবকটা সাবজেক্টের একটা গড় হিসেবে বলেছি, প্যারালালি আমি আমার সাবজেক্টটা সম্বন্ধে একটু বেশি কমফোর্টেবল, তো আমি সেই সাবজেক্টটা সম্বন্ধে বলেছি। আচ্ছা, আমরা তাহলে পেড ক্লাসটা কবে থেকে শুরু হবে? পিটির পেড ক্লাস জুলাই থেকে শুরু হবে। আচ্ছা স্যার। আচ্ছা, সাবজেক্টের ক্লাসগুলো এই সানডে আর আমরা স্যাটারডে নিলে বেস্ট হয়? না, সেটা সম্ভব না, স্যাটারডে ক্লাস হবে, একদিনই ক্লাস হবে, আর বুধবার যেটা হবে সেটা আলাদা জিনিস, সেটা ক্লাস না, সেটা প্র্যাকটিস সেট সলভ হবে, সেটা আলাদা। বুধবারে সানডে প্র্যাকটিস সেটটা করবে না? না, এইভাবে তো আমরা করতে পারবো না, আমাদের তো একটা শিডিউল থাকবে, সেই শিডিউলের মধ্যেই চলতে হবে। শনিবার পড়ালাম, রোববার তো তার টেস্ট আমি নিতে পারি না কাউকে, তাকে তো পড়তে দিতে হবে না। স্যার তাহলে সাবজেক্টের ক্লাস কি মনে হয় কি একদিন হবে নাকি? হ্যাঁ, সাবজেক্টের ক্লাস একদিন হবে। ও মানে একদিন ক্লাস হলে মানে সিলেবাসটা কভার করা যাবে? হ্যাঁ, সেইভাবে আমরা পুরো শিডিউল তৈরি করে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি সাবজেক্টের ক্লাসটা কি ওই পুরোনো সিলেবাসটা ধরে হবে নাকি? আচ্ছা, যতদিন না নতুন সিলেবাস আসছে ততদিন পুরনো সিলেবাস, এবং আমি বলে দিচ্ছি আপনাদের, আমার এইটা SLST 4 ব্যাচ হবে, মানে 4 নম্বর ব্যাচ হবে, তো এর আগে যে ব্যাচগুলো যারা পড়েছেন বা যারা আছেন, হয়তো এই মিটিংয়েও কেউ কেউ আছেন, তো সেখানে কিন্তু আমরা একটু অ্যাডভান্স পড়ছি, একেবারেই ওই সিলেবাসটা, শুধুমাত্র ওই সিলেবাসটা আমরা কিন্তু পড়ছি না, ঠিক আছে? মানে যেমন আমি করোনারি সার্কুলেশন পড়িয়েছি, করোনারি সার্কুলেশন কিন্তু সেইভাবে নেই, হ্যাঁ, তো সেটাই বলছি, আমরা কিন্তু MSCর অল ওভার ইউনিভার্সিটির যে যতগুলো ইউনিভার্সিটি আছে তাদের যে সিলেবাস, তার একটা গড় করে পড়াচ্ছি, যাতে সিলেবাস যদি মডিফাইও হয়, সিলেবাসে যদি কোনো কিছু ইনক্লুডও হয়, যাতে স্টুডেন্টদের প্রবলেমটা না ফেস করতে হয়। এবং সেখানে 3টে যে পার্ট আছে আমাদের, জুলজি, বটানি, ফিজিওলজি, সেই 3টে পার্টই কিন্তু সমানভাবে পড়ানো হচ্ছে, এরকম নয় যে শুধু জুলজি হচ্ছে বা শুধু বটানি হচ্ছে, এরকম নয়। আর স্যার স্যাটারডে যেটা পড়ানো হবে মানে ওয়েডনেসডে কি সেটাই মানে সেটা প্র্যাকটিস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মানে ধরো আপনি একটা সেট মানে হয়তো দিয়ে দিলেন, সেটা আমাদের করতে হবে না, এরকম ব্যাপার নাকি? করতে হবে। আচ্ছা স্যার। এই পিটিতেও তাই হবে, কিন্তু পিটিতেও প্র্যাকটিস সেট থাকবে। স্যার একদিন কতক্ষণ পড়ানো হবে? কতক্ষণ পড়ানো হবে? কোন ক্লাস? আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে সেখানে আমরা একটা পাঠিয়ে দিয়েছি, পুরো যে আমাদের ফিস চার্টের জন্য কোন কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে সেটা আমরা পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি শেয়ার করতে পারছি না, মানে আমি হাতের কাছে পাচ্ছি না জিনিসটা। তো আপাতত এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। ক্লাস শিডিউল, কতক্ষণের ক্লাস, ক্লাসের ফিস সবকটাই আপনারা পেয়ে যাবেন। আপাতত এই নাম্বারটা আপাতত নিয়ে নিন, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখলেও হবে। ঠিক আছে, আমরা তাহলে ক্লাস রেকর্ডিংটা অফ করছি।